কি চ্যাপ্টারটার নাম কি? গ্যাসের আচরণ, তাই না? আচ্ছা, গ্যাসের আচরণ। আচ্ছা, আর লিখলাম না গ্যাসের আচরণ। আমরা কি পড়লাম সকালবেলায়? বয়েলের সূত্র আর চার্লসের সূত্র, না? বয়েলের সূত্র কি ছিল? এই চ্যাপ্টারে মোটামুটি আমাদের তিনটা জিনিস ছিল, না? মেইন আমাদের তিনটা জিনিস ছিল, কি কি? আয়তন, চাপ আর তাপমাত্রা, তাই না? তাহলে আমাদের বয়েলের সূত্র কি করে? বয়েলের সূত্র আমাদের এই প্রেসার আর ভলিউমের মধ্যে রিলেশন বলে, তাই না? এদের মধ্যে রিলেশনকে বলে বয়েলের সূত্র। আর ভলিউম আর টেম্পারেচারের মধ্যে কে রিলেশন বলে? চার্লসের সূত্র, তাই তো? বয়েলের সূত্র এটা, এটা চার্লসের সূত্র। এর বয়েলের সূত্র কি বলছে? যে পি প্রপোর্শনাল টু 1/v, মানে চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। যখন আমাদের আরেকটা যে পড়ে থাকলো সেই জিনিসটা, মানে টেম্পারেচার কি কনস্ট্যান্ট, তাই তো? আরেকটা কনস্ট্যান্টকে, আরেকটা জিনিসকে কনস্ট্যান্ট, সেটা হচ্ছে গ্যাসের পরিমাণ বা গ্যাসের ভর বা গ্যাসের সংখ্যা, যা খুশি লিখতে পারিস, সেটা হচ্ছে কি, সেটাও কনস্ট্যান্ট, ঠিক আছে? আর চার্লসের সূত্র কি বলে? বল। চার্লসের সূত্র বলে ওই তো চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরে কোনো গ্যাস দেখে দেখে বলতে বলিনি। প্রপোর্শনাল টু কেলভিন স্কেলের টেম্পারেচার। ভি, হ্যাঁ, প্রপোর্শনাল টু কি ছিল? ক্যাপিটাল টি, মানে ক্যাপিটাল টি মানে কি ছিল? কেলভিন স্কেলের টেম্পারেচার, তাই না? এটা যদি আমি লিখে দিতাম স্মল টি, তাহলে কি হয়ে যেত? এই জিনিসটা ভুল হয়ে যেত, তাই না? তাই তো? এই জিনিসটাই যদি আমি স্মল টি বলে দিতাম তাহলে ভুল হয়ে যেত। কারণ তোর টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে টেম্পারেচার বাড়লেও ভলিউম বাড়ছে, কিন্তু সমানুপাতিকভাবে বাড়ছে না। মানে সমানুপাতিকভাবে বৃদ্ধি মানে কি? এও যদি 2 গুণ হয়ে যায়, এও 2 গুণ হয়ে যাবে, এও যদি 5 গুণ হয়ে যায়, এও 5 গুণ হয়ে যাবে, কিন্তু ওরকম তো হচ্ছে না। ওরকম হচ্ছে এই ক্যাপিটাল টি থাকলে, কেলভিন স্কেলের যদি টি থাকে, তখন এই জিনিসটা ফলো হচ্ছে। কিন্তু এটা যদি ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলের টি হয়, তখন আমরা কি দেখেছিলাম? যে হচ্ছে না এই জিনিসটা ফলো, তাই না? তো আমরা এটা লিখতে পারি না। আমরা তাহলে বয়েলের সূত্রের গাণিতিক রূপ কি লিখব? চার্লসের সূত্রের গাণিতিক রূপ আমরা কি লিখব? চার্লস যেটা বলেছিল সেটা হচ্ছে, এই যে আয়তনের পরিবর্তন, এটা টেম্পারেচারের পরিবর্তনের সাথে কিভাবে রিলেটেড। মানে তোর 0 ডিগ্রি থেকে প্রত্যেক 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য, ঠিক আছে? কি বললাম? প্রত্যেক 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল, সেই আয়তনের কত অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে? 1/273 এত বাই 273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে, তাই তো? কি হ্যালো, কি বলছো? অনুষ্কা কিছু দেখতে পাচ্ছিস? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তো। আপনার ক্যামেরাটা তো অফ হয়ে গেল। না, ক্যামেরা অনই আছে, তোর নেটের প্রবলেম। স্যার, আপনার ক্যামেরা অফ হয়ে গেল তো। আরে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তাহলে আমাদের চার্লসের সূত্র কি হচ্ছে? যে প্রত্যেক 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল, তাই না, তার কতটা বৃদ্ধি পাচ্ছে? তার 1/273 অংশ বৃদ্ধি পাচ্ছে। মানে ফাইনালি 1 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়ে যাচ্ছে ভলিউমটা হয়ে যাচ্ছে কত? এত, তাই না? তো এটা যদি টি হয়ে যায়, মানে টি ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয়, মানে 0 থেকে টি বাড়লো, তাহলে এখানে কত দিয়ে গুণ হবে? এটা টি দিয়ে গুণ হয়ে যাবে, তাই তো? এটাই আমাদের কি চার্লসের সূত্র। এখান থেকেই আমরা অঙ্ক করে কি পেয়েছিলাম? অঙ্কটা করেই দিই আরেকবার। V0 কমন নিলাম, তাই না? V0 কমন নিলাম, এখানে এখন শুধু প্লাস দিয়ে করছি, ঠিক আছে? তাহলে কি হয়ে যাচ্ছে? V0 কমন নিলে 1 প্লাস টি বাই 273, তাই তো? এবার কি হয়ে যাচ্ছে? V0 এখানে কমন ছিল, এখানে 273 প্লাস স্মল টি বাই 273 হয়ে যাচ্ছে পরের লাইনে, তাই না? মানে কি হয়ে যাচ্ছে? VT ইজ ইকুয়ালস টু, বল VT ইজ ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে? এখানে V0 আর এই 273 আর স্মল টি মানে কি?
ছোট জিনিসের সঙ্গে একটা জিনিস যোগ করলে কি কি হবে? বড় জিনিস হবে না, তার মানে ক্যাপিটাল টি হবে। ক্যাপিটাল টিটা কি? কেলভিন স্কেলে সেম টেম্পারেচারের সাংখ্যমান, Kelvin scale. তাই না? তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, আর নিচে থাকছে 273, তাই তো? আর তাহলে V0ও কনস্ট্যান্ট, আর হচ্ছে তোর 273ও কনস্ট্যান্ট, তাই না? এই জন্য এটা কি হয়ে যাবে, কনস্ট্যান্ট উঠে গেলে এটা কনস্ট্যান্ট আর সমান সমান উঠে গিয়ে প্রপোর্শনাল চিহ্ন হয়ে যায়। সেই জন্য আমরা বলতে পারি ভি ক্যাপিটাল টি প্রপোর্শনাল টু, মানে ভিটি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, তাই না? এটা আমরা কোথার থেকে পেলাম? চার্লসের সূত্র থেকেই পেলাম। কিন্তু যখন আমাদের ভাষায় আমরা চার্লসের সূত্র বলবো তখন কিন্তু এর কোনো গল্প বলবো না। আমরা এরকম প্রপোর্শনাল কথাটা, সমানুপাতিক কথাটা একদম বলবো না। চার্লসের সূত্র যখন বলবো সমানুপাতিক কথাটা কি করবো না, একদমই বলবো না। চার্লস যখন বলেছিল তখন এই জিনিসটার কোনো কনসেপ্ট ছিলই না, তখন চার্লসের সূত্র দেওয়ার পরে এটা আসলো, তাই না? তো চার্লসের সূত্রতেই তুই যদি বলে দিস যে এর সঙ্গে সমানুপাতিক, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ তখন সমানুপাত মানে এই জিনিসটাকে চিনতই না কেউ, এই টিটা কি, ক্যাপিটাল টিটা কি। তখন শুধু স্মল টিটাকেই চিনতো, দেখলো যে স্মল টিটা এরকম এরকম করে চেঞ্জ হয়। তো স্মল টিটা যে এরকম করে চেঞ্জ হয় এটা কে দেখলো? চার্লস। তো তাহলে চার্লসের সূত্র যখন বলবি, চার্লস যেটা দেখেছিল সেটাই বলতে হবে। চার্লসের সূত্র অ্যাপ্লাই করে আমি যেটা পেলাম সেটা বললে হবে না, তাই না? তাহলে কি বলবো চার্লসের সূত্র? বল। নির্দিষ্ট পরিমাণ গ্যাসে নির্দিষ্ট পরিমাণ গ্যাসে, হ্যাঁ বল, আগে লিখে নিই জিনিসটা, লিখে নিই। ভি প্রপোর্শনাল টু টি, তাই না? যখন পি আর হচ্ছে গ্যাসের পরিমাণ এটা কি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। এবার বল সংজ্ঞাটা বল। এটা হয়ে যাচ্ছে তোর, এই জিনিসটা হয়, কিন্তু আমরা কি বলবো, আমরা যখন চার্লসের সূত্র বলবো তখন এটাকে কি বলবো, এটা এই জিনিসটা বলবো না, আমরা কি এই টি এর সঙ্গে এইটা কেমন করে চেঞ্জ হয় সেটা বলবো, তাই তো? বল এবার কেমন করে চেঞ্জ হয় বলবো। হয়তো নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের মানে এন কনস্ট্যান্ট, নির্দিষ্ট চাপে, ঠিক আছে? এই জিনিসটাও বলতে হবে, পি কনস্ট্যান্ট। বল প্রত্যেক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য কি, প্রত্যেক ডিগ্রি সেন্টিগ্রেড, তোরা কি বলতে, মানে কি হলো তোদের? বল। নির্দিষ্ট বলতে গেলাম, নির্দিষ্ট উষ্ণতা বৃদ্ধি পেলে গ্যাসের আয়তন এই, আহ, ছাড়, বলতে হবে না কাউকে। তারপরে কি হচ্ছে, কি ছিল? চার্লসের সূত্র ছিল হচ্ছে তোদের ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, তাই না? আর আরেকটা কি ছিল? বয়েলের সূত্র ভি প্রপোর্শনাল টু 1/p। এদের দুজন থেকে আমরা কি পেয়েছিলাম? লাস্টের টপিক যেটা ছিল যৌগিক ভেদের সূত্র অ্যাপ্লাই করে ভি প্রপোর্শনাল টু p/p। পিভি তাহলে কি হয়ে গেল? p ইন্টু ভি বাই টি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই না? হয়ে গেল। মানে এটা উঠে এখানে কনস্ট্যান্ট লিখলাম পরের লাইনে, তারপরের লাইনে এটাকে উল্টে লিখলাম, একটা স্টেপ জাম্প করলাম একটা লাইন জাস্ট। যাই হোক, এরকম করে একটা আমরা অঙ্কও করেছিলাম একটা, তাই না? এখানে এরকম কি ছিল, P1 V1 বাই T1 ইজ ইকুয়ালস টু P2 V2 বাই T2, এরকম ছিল, তাই না? একটা অঙ্ক করলাম যে এখানে 5টা জিনিসের ভ্যালু বলে দিয়েছিল, লাস্ট একটা জিনিসের ভ্যালু বের করতে হয়েছিল। এবার এর পরের থেকে দেখি কি বলেছে। সমন্বিত রূপ হয়ে গেল। এবার পরে আদর্শ গ্যাস, ঠিক আছে? আদর্শ গ্যাস জিনিসটা কি আর বাস্তব গ্যাস জিনিসটা কি? দেখ, আদর্শ গ্যাস মানে কি? আদর্শ কথাটার মানে কি আগে বল। আদর্শ মানে যেটা হওয়া উচিত, যেটা হওয়া উচিত সেটাকে আমরা বলি আদর্শ, ঠিক আছে? তাহলে আদর্শ গ্যাস কি হয়ে যাচ্ছে? যেটা গ্যাসের করা উচিত সেই জিনিসটা যদি গ্যাসটা করে তাকে আমি কি বলবো? আদর্শ গ্যাস। যেমন গ্যাসের কি, চার্লসের সূত্র মানার কথা, গ্যাসের বয়েলের সূত্র মানার কথা, তাই না? তাহলে গ্যাসের এদের দুজনের কম্বাইন্ড যে সূত্রটা পেলাম, মানে চার্লসের সূত্র আর বয়েলের সূত্রের কম্বাইন্ড ফর্মটা যে পেলাম, P1 মানে P.V/T ইজ ইকুয়াল টু যে কনস্ট্যান্ট, এই যে এই জিনিসটা যে পেলাম, এই জিনিসটা যারা ফলো করে, কনস্ট্যান্টটাকে আমি কে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা যারা ফলো করে তারাই হচ্ছে কি আদর্শ গ্যাস। কিন্তু বাস্তবে দেখা যায়
বাস্তব যারা গ্যাস আছে তারা এক্স্যাক্টলি এই জিনিসটা ফলো করে না, ঠিক আছে? তাদের সূত্রটা একটু অন্যরকম হয়, বোঝা গেল? ওটা অন্য একটা বিজ্ঞানের ভ্যান ডার ওয়াল বলে আছে, তার একটা সমীকরণ দিয়ে যেটা আসে সেটা ফলো করে, ঠিক আছে? ওটা দেখবি যে ওটা অনেকটা এটার মতোই, এই সূত্রটার মতোই, কিন্তু একটু একটু আলাদা, খুব সামান্য হলেও আলাদা। সেই সামান্য আলাদাটাকেই এখানে আমরা পড়বো, ঠিক আছে? সামান্য যে আলাদা হচ্ছে সেখানেই আমাদের আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য হয়ে যাবে। তো আদর্শ গ্যাস মানে কি, যেটা যারা হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র মেনে চলে, ঠিক আছে, অর্থাৎ এটা মেনে চলে, তারা হচ্ছে কি আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাস কি, এরা এক্স্যাক্টলি এই সূত্রটা মেনে চলে না, ঠিক আছে? এর কাছাকাছি মানে অনেকটা এরকম করেই মেনে চলে, কিন্তু এক্স্যাক্টলি এটা মেনে চলে না। এবার কেন মেনে চলে না, কি ব্যাপার, সেসব আমাদেরকে এখন পড়তে হবে, বোঝা গেল? দেখ কি বলেছে, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সরি 0 কেলভিন যে টেম্পারেচারটা ছিল, কোনটা ছিল 0 কেলভিন টেম্পারেচার? আমাদের এটা একটা ছবি ছিল, গ্রাফ এঁকেছিলাম চার্লসের সূত্রের, তাই না? চার্লসের সূত্রের একটা গ্রাফ ছিল, তো এটা কি ছিল, আয়তন ছিল, তাই না? টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন ছিল। আর এটা কি ছিল, কত টি ডিগ্রি সেন্টিগ্রেড মানে টি ছিল এখানে, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম এটাকে যদি পেছনের দিকে এরকম করে নিয়ে যাই, এই পয়েন্টে কি হয়ে যাচ্ছে, ভলিউমের ভ্যালুটা, বল ভলিউম মানে তো এই অ্যাক্সিসে যেটা আছে সেটা ভলিউম, তাই না? 0 হয়ে যাচ্ছে। তাহলে টি এর যে এটার, আর এই জায়গাটায় টি এর ভ্যালু কত হয়ে যাচ্ছিল, আমরা অঙ্ক করে দেখেছিলাম -273, তাই না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছিলাম, টি ইজ ইকুয়ালস টু -273 ডিগ্রি সেন্টিগ্রেড যখন হয়, তখন গ্যাসের আয়তন 0 হয়ে যায়, তাই তো? এটা দেখেছিলাম অঙ্ক করে। কোথা থেকে দেখেছিলাম, আরে এই যে বয়েলের যে সূত্রটা, চার্লসের সূত্রটা যে লিখেছিলাম, এখান থেকেই তুই এখানে ভিটি এর জায়গায় 0 বসাবি, দেখবি ওটা চলে আসবে। কেন? কারণ ভিটি এর জায়গায় যদি 0 বসাই, আমি এগুলো মুছে দিলাম সব, দেখতে পাচ্ছিস তোরা ইয়েতে? হ্যাঁ। আচ্ছা, কি রে, তুই কোথায় গেছিলিস? এদিকে দেখ, কথা না বলে, ঠিক আছে? ভিটি এর জায়গায় যদি আমি 0 বসাই আয়তন, তাহলে কি হয়ে যাচ্ছে, এটা 273টা ওদিকে গুণ করে 0 হয়ে গেল, 0 ইন্টু সামথিং মানে 0, তাই না? তার মানে এই দিকটায় কি হয়ে গেল, সব কিছু 0 হয়ে গেল, তাই না? এবার এখানে কি আছে, ভি0টাও এদিকে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। 0 ভাগ কোনো কিছু মানেও 0, 0 গুণ কোনো কিছু মানেও 0, 0 ভাগ কোনো কিছু মানেও 0, কিন্তু কোনো কিছু ভাগ 0 মানে অসংজ্ঞাত, মানে 0 নিচে আসবে না কোনো দিন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, টি এর ভ্যালু 273টা ওদিকে গিয়ে -273 হয়ে যাচ্ছে, তাই না? -273 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে চার্লসের সূত্র ফলো করেই আমাদের আসছিল যে টি মানে টি ইকুয়ালস টু যদি 273 হয়, মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হয়, গ্যাসের আয়তন 0 হয়ে যায়, তাই না? অঙ্কটা করে এখন আবার দেখলাম 0 আসছে, যে সেই জন্য আমরা একে কি বলি, পরম শূন্য উষ্ণতা বলি। যাই হোক, এবার তোরা একটা জিনিস দেখ, এটা কি সম্ভব, মানে কোনো একটা জিনিস আছে, এক্সিস্ট করছে, অথচ তার আয়তন 0 হয়ে যাচ্ছে, এটা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব না, তাই না? মানে কোনো একটা জিনিস যদি থাকে, সে তা তো একটা জায়গা জুড়ে থাকবে, তাই না? এটা তো স্বাভাবিক বুদ্ধি তো তাই বলে। তাহলে কোনো গ্যাসই এরকম আদর্শ গ্যাস হওয়া পসিবল কি? আদর্শ গ্যাস হলে তো -273 ডিগ্রি সেন্টিগ্রেডে ইয়েটা 0 হয়ে যাবে, তাহলে কোনো গ্যাসই আদর্শ গ্যাস হওয়া পসিবল না, তাই না? কি কি বললি? কোনো গ্যাসে আদর্শ, হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে তারপরে দেখ, তাহলে কোনো গ্যাস আদর্শ গ্যাস হওয়া কিন্তু পসিবল নয়। তাহলে এই সূত্রগুলো আমরা কেন পড়লাম? এই সূত্রগুলো কি ফালতু ফালতু পড়লাম না, কারণ এই সূত্রগুলোর মতোই, মানে বেশিরভাগ জিনিসটাই এর মতো হয়, একটু একটু খালি পার্থক্য হয়ে যায়, ঠিক আছে? সেই একটু একটু পার্থক্যর জন্য আবার উঁচু ক্লাসে গিয়ে আরও আলাদা সূত্র পড়বি, যে ভ্যান ডার ওয়ালের নাম বললাম, ভ্যান ডার ওয়ালের সূত্র পড়বি, ঠিক আছে? তখন আরও এক্স্যাক্টলি তুই এদের ভ্যান ডার ওয়াল ছাড় না, ওটা এখন তো নেই, এখন কি দরকার নাম জেনে। হ্যাঁ, ঠিক আছে। এবার তাহলে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আদর্শ গ্যাস হলে আয়তন 0 হয়ে যেত, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু কোনো একটা গ্যাসকে যদি আমি ঠান্ডা করি, ধর জলীয় বাষ্প আছে, ঠিক আছে, জল যে ফুটছে, জলের যে গ্যাসটা উঠছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, সেটা টেম্পারেচার কমলে কি হয়ে যায়, জল হয়ে যায়, লিকুইড হয়ে যায়, তাই না? সেটা কি আর গ্যাস থাকলো? গ্যাস থাকলো না। তারপর আরও যদি আমি ঠান্ডা করি 0 ডিগ্রিতে নিয়ে চলে যাই, সেটা কি কঠিন পদার্থ হয়ে যায়, বরফ হয়ে যায়, তাই না? তাহলে
গ্যাসটা আর গ্যাস থাকছেই না, এই জায়গার কাছাকাছি আসার অনেক আগেই কি হয়ে যায়, এই জায়গায় আসা মানে এই টেম্পারেচারে আসার অনেক আগেই সেই জিনিসগুলো গ্যাস থেকে তরল, তরল থেকে সলিড হয়ে যায়, তাই না? সলিড মানে কঠিন পদার্থ হয়ে যায়। সেই জন্য যেহেতু গ্যাসই থাকছে না, তাহলে গ্যাসের সূত্রটা আর কীভাবে ফলো করবে? ঠিক আছে, সেই জন্য বাস্তব গ্যাস কী হয়, এই টেম্পারেচারে কোনো দিনই জিরো হয় না, কারণ তখন আর গ্যাসই থাকছে না, তখন অন্য জিনিস হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখ কি বলেছে, উচ্চ চাপে এই সমীকরণটি প্রযোজ্য হয় না। আচ্ছা, কখন কখন প্রযোজ্য হয় না সেটা বলেছে। একটু চাপে এই যে এই সমীকরণটা আমি লিখছি, ধর আবার তোর কোথায় গেল, এদের মিক্সড রূপটা যেটা ছিল সেটা কি ছিল, বয়েলের সূত্র আর চার্লসের সূত্রর পি ইন্টু ভি বাই টি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই না? কনস্ট্যান্ট কে লিখলাম, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইন্টু টি ভাগ পি, বাই পি। তাই না? এবার একটা জিনিস দেখ, এখানে টেম্পারেচারটা যদি খুব কম হয়, টেম্পারেচারটা কি খুব কম মানে জিরোর খুব কাছাকাছি, টেম্পারেচার কি কোন স্কেলে আছে, এটা ক্যাপিটাল টি মানে কেলভিন স্কেলে, মানে খুব টেম্পারেচারটা খুব কম মানে জিরোর কাছাকাছি, ঠিক আছে? তার মানে কি -273 ডিগ্রির খুব কাছাকাছি যখন যাচ্ছে, মানে খুব যখন ঠান্ডা হয়ে যাচ্ছে, নিম্ন উষ্ণতায় কি হচ্ছে, এই জিনিসটা দেখা যাচ্ছে তোর গোটাটাই কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। ওটাই তো আমরা পড়েছিলাম, টি ইকুয়ালস টু জিরো হলে এই জিনিসটা জিরো, ভলিউম জিরো হয়ে যায়, তাই না? এখানেও অঙ্ক করে আমাদের তাই পাচ্ছি, কিন্তু তো যাই হোক, আমরা কি দেখছি, নিম্ন উষ্ণতায় বল কি পেলাম, যখন উষ্ণতা খুব কমে যাচ্ছে তখন কি হচ্ছে, এই আয়তনটা কিন্তু আবার জিরোর দিকে হয়ে যাওয়ার কথা, তাই না? আদর্শ গ্যাসের সূত্র তো ওটাই বলছিল, চার্লসের সূত্র থেকেই তো পেয়েছিলাম, ওটাও মানে চার্লসের সূত্র থেকেও ওটাই পেয়েছিলাম, তাই না? এখান থেকে ওটাই পেলাম। এবার দেখ, এটা যখন তোর নিম্ন উষ্ণতায় জিরোর কাছাকাছি হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তব গ্যাস কি তাই হয়? বাস্তব গ্যাস তাই হয় না, বাস্তব গ্যাস তার আগেই কঠিনে পরিণত হয়ে যায়, তাই না? আদর্শ গ্যাস এটা হচ্ছে সূত্র অনুসারে, কিন্তু বাস্তব গ্যাস এটা হচ্ছে না। তাহলে আমরা কি দেখলাম, যে যখন উষ্ণতা কম অর্থাৎ নিম্ন উষ্ণতায় আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস কিন্তু ডিফার করছে, তাই না? আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস কি করছে, ডিফার করছে, মানে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো হচ্ছে না, তাই তো? আদর্শ গ্যাসের জিরো হয়ে যাওয়ার কথা, কিন্তু বাস্তব গ্যাস কি হয়ে যাচ্ছে, কঠিন পদার্থ হয়ে যাচ্ছে, জিরো হওয়ার কোনো গল্পই নেই। আরেকটা কি দেখতে পাচ্ছি আমি এখান থেকে, দেখ কোথায় গেল, উচ্চ চাপের যখন আমাদের চাপটা বেশি হয় তখন কি হয় সেটা দেখতে হবে। ঠিক আছে, আবার এই সমীকরণটাই দেখি, ঠিক আছে, মুছলাম না স্যার, এই সমীকরণটাই দেখি, পিভি ইকুয়ালস টু কি, পিভি বাই টি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই না? এটা হচ্ছে কার সূত্র, আদর্শ গ্যাসের সূত্র, তাই তো? এবার আমাদের কি উচ্চ চাপে কি হবে আমাদের দেখতে হবে, ঠিক আছে? যখন প্রেশারটা খুব হাই তখন আমাদের কি হচ্ছে এটা দেখতে হবে। দেখ, আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হবে, আয়তন সমান কে ইন্টু টি বাই পি, তাই না? এবার টি এর ভ্যালুটা যদি খুব বেশি হয়, নিচে যদি অনেক বড় একটা সংখ্যা থাকে, তাহলে গোটা জিনিসটা কি হয়ে যায়, নিচে যত বড় সংখ্যা গোটা জিনিসটা কি হয়ে যায়, তত আশ্চর্য কম হয়ে যায়, তাই না? একের থেকে মানে একের নিচে 2 আছে ধর, হাফ, এবার একের নিচে আমি 3 লিখলাম, কোনটা ছোট কোনটা বড়, এটা ছোট, তাই না? নিচে যত বড় সংখ্যা হয় তত ছোট হয়ে যায় ভগ্নাংশটা। আচ্ছা, তাহলে এখানে কি আমি কি কন্ডিশন নিচ্ছি এখন, নিচের জিনিসটা মানে প্রচুর যখন বেশি হয়ে যাচ্ছে না, তখন কি হয়ে যাচ্ছে, এই গোটা জিনিসটা খুব ছোট্ট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা কি বলতে পারছি আমরা, এটা যখন প্রচণ্ড বেশি হয়ে যাচ্ছে, এটা জিরোর কাছাকাছি হয়ে যাচ্ছে, তাই না? এটা জিরোর কাছাকাছি হয়ে যাচ্ছে। আবার আমাদের আয়তন জিরো চলে আসছে, তাই না? কিন্তু আয়তন জিরো তো হয় না, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন জিরো আসার কথা ছিল, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে তো সেটা হচ্ছে না, তাই তো? সেজন্য আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে উচ্চ চাপেও কি হচ্ছে, ডিফার করে যাচ্ছে, তাই না? মানে আদর্শ গ্যাস
আর বাস্তব গ্যাস কি হয়ে যাচ্ছে, একদমই আলাদা রকম আচরণ করছে। বুঝলি? অঙ্ক করে আমি তাই দেখতে পেলাম, আর এটা আমাদের জেনারেলি পরীক্ষা করেও তাই দেখা গেছে। উচ্চ কি বললাম, উচ্চ চাপ আর নিম্ন নিম্ন উষ্ণতায়, উচ্চ চাপ আর নিম্ন উষ্ণতা, ঠিক আছে, এদের এই সময় কি হবে, ডিফার করবে। তাহলে ম্যাচ কখন কখন করবে, এর অপোজিট কন্ডিশন যখনই আমি দেবো তখন ম্যাচ করার কথা, কাছাকাছি ভ্যালু দেওয়ার কথা, তাই না? তাহলে এখন কি কি পড়লাম আমরা, আদর্শ গ্যাস লিখলাম শুধু, ঠিক আছে। আর কি হচ্ছে আরেকটা, বাস্তব গ্যাস, তাই না? বাস্তব গ্যাস। আচ্ছা, এরা কি হচ্ছে, উচ্চ উষ্ণতা, এরকম মনে রাখবি, এটাও রস্যৌ দিয়ে তৈরি হয়, উচ্চটাও রস্যৌ দিয়ে আর উষ্ণতাটাও রস্যৌ দিয়ে, ঠিক আছে। উচ্চ উষ্ণতা, আর বাকি তাহলে কি পড়ে থাকলো, উষ্ণতাটা যদি আমাদের উচ্চ হয়ে যায় তাহলে আমাদের চাপটা কি হয়ে যাবে মনে রাখবি, নিম্ন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে উচ্চ উষ্ণতা আর নিম্ন চাপে কি হয়ে যাচ্ছে, আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস একই রকম হয়ে যাচ্ছে, একই রকম আচরণ করছে, একই রকম আচরণ করে। আর কখন কখন ডিফার করে বল, কখন কখন আলাদা হয়, এর উল্টাটা যেটা একটু আগে আমরা পড়লাম, এর উল্টা কন্ডিশনটা, মানে যখন নিম্ন উষ্ণতা আর হচ্ছে উচ্চ চাপ, নিম্ন উষ্ণতা আর উচ্চ চাপে কি হয়ে যাচ্ছে, এরা ডিফার করে যাচ্ছে, মানে এরা সেম হচ্ছে না, তাই না? এরা মানে কি লিখবো, ভিন্নধর্মী আচরণ করে। বোঝা গেল? এটাই পেলাম আমরা অঙ্ক করে। এটা মুখস্থ হলো তো? এটা মানে এটা কিন্তু খুব গুলিয়ে যায়, এই চারটা জিনিসের মধ্যে কখন কোনটা হবে। কিভাবে মনে রাখবি, একটা জিনিসই মনে রাখবি, চারটার মধ্যে চারটা মনে রাখার চেষ্টা করবি না। কয়টা জিনিস মনে রাখবি, একটার থেকে চারটা হয়ে যাবে। খালি মনে রাখবি রস্যের সঙ্গে রস্যৌ, মানে উচ্চর সঙ্গে উষ্ণতা যখন মিলে যাবে তখন আদর্শ গ্যাসের সঙ্গে বাস্তব গ্যাস মিলে যাবে। কি বললাম মনে রাখার পদ্ধতি বল সবাই, উচ্চর রস্যের সঙ্গে যখন উষ্ণতার রস্যৌ মিলে যাবে তখন কি হবে, আদর্শ বাস্তব গ্যাস মিলে যাবে, তাই না? তাহলে উচ্চ উষ্ণতায় যদি মেলে তাহলে নিম্ন চাপেও মিলবে, তাই না? তাহলে আমরা কোথায় কোথায় মিলবে যখন পেয়ে গেলাম, তার অপোজিটগুলোতেই মিলবে না, মানে নিম্ন উষ্ণতা আর উচ্চ চাপে মিলবে না, তাই তো? আচ্ছা, এবার কি পরের টপিক হচ্ছে তোর অ্যাভোগাড্রো প্রকল্প, ঠিক আছে। এত শব্দ হচ্ছে কেন রে? আচ্ছা, অ্যাভোগাড্রোর প্রকল্প কি বলেছে? অ্যাভোগাড্রো একটা বিজ্ঞানীর নাম, ঠিক আছে। হ্যাঁ, সেই বিজ্ঞানী কি বলেছে, যে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে, ঠিক আছে, যে কোনো আয়তনের গ্যাসীয় পদার্থের, মানে তোর একটা মানে যে কোনো ধরনের গ্যাসীয় পদার্থই যদি হয়, যে কোনো গ্যাসীয় পদার্থ, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি হয়, এখানে তো অন্য জিনিস দিয়েছে, যাই হোক, তাদের ক্ষেত্রে কি হয়, অ্যাভোগাড্রো বলেছে তাদের ক্ষেত্রে সমান আয়তনে সমান সংখ্যক অণু থাকে। পরমাণু বললেই কিন্তু ভুল হয়ে যাবে, কি বলতে হবে, অণু থাকে। একই চাপ আর একই উষ্ণতায় সকল গ্যাসে, ঠিক আছে, সমান পরিমাণ জায়গায়, মানে সমান আয়তনে কি থাকে, সমান পরিমাণ অণু থাকে। এটাই আমাদের অ্যাভোগাড্রো প্রকল্প, তাই না? তাহলে কি বলেছে অ্যাভোগাড্রো প্রকল্প, অ্যাভোগাড্রো প্রকল্প কি বললো, আমার যদি টেম্পারেচার, ঠিক আছে, নির্দিষ্ট উষ্ণতা আর নির্দিষ্ট কি চাপে, আর পি এরা যদি কনস্ট্যান্ট হয়, তাই না, নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট চাপে কী হবে, সমান সংখ্যক মানে সমান আয়তনে যে কোনো গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে, অক্সিজেন হোক, কার্বন ডাই অক্সাইড হোক, মানে মৌলিক গ্যাস হোক, যৌগিক গ্যাস হোক, যা খুশি তাই হোক, তাই না? অক্সিজেন কি শুধু অক্সিজেন পরমাণু দিয়েই অক্সিজেন অণুটা গঠিত, ওই জন্য একে আমরা কি বলি, মৌলিক। আর এটা আমরা যদি বলি কার্বন ডাই অক্সাইড, এখানে দুই ধরনের আছে, তাই না, সেটা যৌগিক হয়ে যাবে। তো যাই হোক, মৌলিক গ্যাসই হোক বা যৌগিক গ্যাসই হোক, যে কোনো ধরনের গ্যাসই হোক না কেন, অণু যেই জিনিসটা, সেই জিনিসটা কি সমান আয়তনে
কি থাকবে? মৌলিক গ্যাস আর গ্যাস কোনগুলো? এখন কি বললাম আমি? এখনই তো বললাম। তোর তখন স্যার আমি একটু কাজ করছিলাম তো। অক্সিজেন এখানে কটা মানে কি কয় ধরনের পরমাণু আছে? O2 মানে দুটো অক্সিজেনের পরমাণু, তাই না? তাহলে অক্সিজেন অণুতে কি এক ধরনেরই পরমাণু আছে, তাই তো? সেই জন্য এটা হচ্ছে কি মৌলিক গ্যাস। কিন্তু যদি আমরা কার্বন ডাই অক্সাইড দেখি তাহলে কি হয়ে যাচ্ছে? কয় ধরনের আছে এখানে? অক্সিজেন আছে একটা, দুটো, আর হচ্ছে একটা কার্বন ডাই অক্সাইড, মানে দুই ধরনের আমার পরমাণু দিয়ে এই গ্যাসের অণুটা তৈরি হচ্ছে। এর জন্য এটা হয়ে যাবে যৌগিক গ্যাস। হ্যাঁ, তাহলে গ্যাস যৌগিক হোক মৌলিক হোক যা খুশি তাই হয়ে যাক না কেন, গ্যাসের সমান আয়তনে এরা যদি কনস্ট্যান্ট থাকে, এই অ্যাভোগাড্রো খালি খুব সহজ সরল একটা কথা বলছে, ঠিক আছে? এই দুটা জিনিস যদি কনস্ট্যান্ট থাকে, মানে ওই চার্লসের সূত্র আর বয়েলের সূত্রে যেই জিনিসগুলো তোর আসছিল ডান দিকে যেগুলো আসছিল, বয়েলেরটা কী ছিল বল? ভি প্রপোর্শনাল টু 1/p, আর চার্লসেরটা ছিল ভি প্রপোর্শনাল টু টি। মানে ডান দিকে যারা আসছিল তাদেরকে এবার কি করে নিয়েছে? কনস্ট্যান্ট ধরে নিয়ে অ্যাভোগাড্রো আরেকটা সূত্র দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে কি বলেছে যে টেম্পারেচার আর প্রেশার যদি কনস্ট্যান্ট থাকে, সমান আয়তনে কি সমান সংখ্যক অণু থাকে, ঠিক আছে? বোঝা গেল? সমান আয়তনে সমান সংখ্যক অণু থাকে, এটাকে বলেছে অ্যাভোগাড্রো। আচ্ছা, এবার এখান থেকে দেখ আমরা কি দেখতে পাচ্ছি? সমান সংখ্যক আয়তনে যদি সমান সংখ্যক অণু থাকে, এবার আমরা একটা আয়তন নিলাম, ঠিক আছে? যে কোনো একটা আয়তন নিলাম, ধর ভি। আয়তন হচ্ছে কি ভি, এর আয়তনও তাহলে কি নিতে হবে? আমাকে ভি নিতে হবে। তাহলে এখানেও যদি তোর এনটা থাকে অণু, এটা ধর অক্সিজেনের কথা বলছি, এনটা অক্সিজেন থাকে, এখানেও কার্বন ডাই অক্সাইডও কটা থাকবে বল? কার্বন ডাই অক্সাইডও কটা থাকবে? এনটাই থাকবে। CO2 এটাও কটা? এনটাই থাকবে। যদি আয়তনটা সেম হয়, টেম্পারেচারটা আর প্রেশারটা কনস্ট্যান্ট হয়, মানে সবাই যদি সমান হয়, এদিকে ভি পি টি সবাই যদি কনস্ট্যান্ট হয়, তাহলে তোর এনটাও কনস্ট্যান্ট। বোঝা গেল? আচ্ছা, পরের পেজে করি। এবার দেখ কি বলেছে এখানে, তোর ইয়ের সংজ্ঞা দিয়েছে, ওই মোলার আয়তন কাকে বলে। আচ্ছা, মোল কাকে বলে জানিস তো? এক মোল জিনিসটা কি? 22.4 লিটার ছিল। মোল জিনিসটা তোরা জানিস কি কেউ? হ্যাঁ বল। ওই তো একটা অণুর মধ্যে যত সংখ্যক ভর থাকে 6.022 জি তো, 10 to the power 23। চুপ কর, হয়ে গেছে, বুঝে গেছি। মোল জিনিসটা কি? মোল জিনিসটা খুব সহজ সরল একটা জিনিস। এই যে এখানে যদি তুই মোল লেখাটা দেখিস, এক মোল, সেটা মানে কি NA সংখ্যক অণু বা পরমাণু, ঠিক আছে? মানে এক মোল মানে NA সংখ্যক। এক মোল হচ্ছে কি? এক মোল হচ্ছে একটা সংখ্যা। যেমন আমরা যদি বলি 1K মানে কি? 1K মানে 1000, তাই না? এটা তো সবাই জানিস। সেরকমই এক মোল মানে কত সংখ্যক? একটা নির্দিষ্ট সংখ্যক, সেই সংখ্যাটাকে আমরা NAও বলি। সেই সংখ্যাটা কত হয়? ওই যে ওর যেটা বলছিল সেটা 6.022 ইন্টু 10 to the power 23। এই সংখ্যাটাকেই আমরা বলি কি, এতগুলো যদি হয়, কোনো এতগুলো পরমাণুকে আমরা কি বলবো? এক মোল পরমাণু। এতগুলো অণুকে আমরা কি বলবো? এক মোল অণু। এতগুলো আমরা যদি মাইক বলি, এতগুলো মাইককে আমরা কি বলবো? এক মোল মাইক, ঠিক আছে? মানে মোল মানে তোর সংখ্যাটার কথা বলা হচ্ছে। মোল একটা সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে এটা, যেটাকে আমরা সংক্ষেপে কি ওই অ্যাভোগাড্রোকে সম্মান দিয়ে নাম্বার অফ অ্যাভোগাড্রো বা কিছু এরকম করে এ দিয়েও রিপ্রেজেন্ট করা হয়। বোঝা গেল? তো অ্যাভোগাড্রো যখন পরীক্ষাটা করেছিল, দেখ তখন কি দেখেছিল? STPতে, ঠিক আছে, যে কোনো গ্যাসীয় পদার্থের মোলার আয়তনের পরিমাণ কি হয়? সমান হয়, এবং এর ভ্যালু কত হয়? 22.4 লিটার। বোঝা গেল? মোলার আয়তনটা মানে কি? এক মোলের আয়তনকেই বলা হয় মোলার আয়তন। বোঝা গেল? তাহলে অ্যাভোগাড্রো কি দেখলো? অ্যাভোগাড্রো দেখলো যে আমার STPতে, STP মানে কি পড়েছিলাম আমরা চ্যাপ্টারের শুরুতে, তাই না? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে আমরা যদি ওই স্ট্যান্ডার্ড প্রেশার আর টেম্পারেচারে মাপি, মানে এক বায়ুমণ্ডলীয় চাপ
76 সেন্টিমিটার বায়ুমণ্ডলের চাপকে আমরা স্ট্যান্ডার্ড প্রেশার নিই, আর 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে স্ট্যান্ডার্ড টেম্পারেচার নিই, তাই না? তো এই কন্ডিশনটায় আমি যে কোনো গ্যাস যদি নিয়ে নিই, আমি যে কোনো গ্যাস নিয়ে নিই, ঠিক আছে, তাদের আমার কি দেখতে পাচ্ছি যে 1 মোলের যে আয়তন অর্থাৎ মোলার আয়তন সেটা সবার ক্ষেত্রেই কী হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে। আর সেটা কত হয়ে যাচ্ছে, 22.4 লিটার, তাই না? মোলার আয়তন কত হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 মোলের আয়তন কত হয়ে যাচ্ছে যে কোনো গ্যাসের ক্ষেত্রে, 1 মোলের আয়তন হয়ে যাচ্ছে V1 মোল গ্যাস, তাই না? যে কোনো গ্যাস কত হয়ে যাচ্ছে, 22.4 লিটার, 22.4 লিটার। এটা পরীক্ষা করে পেল, পরীক্ষা করে কি পাচ্ছে যে যে কোনো গ্যাস যদি হয়ে যায়, টেম্পারেচার প্রেশার যদি কনস্ট্যান্ট থাকে, যেটাকে স্ট্যান্ডার্ড নিয়েছে, ঠিক আছে, তাহলে কত হচ্ছে বল? তাহলে যে কোনো মানে যে কোনো তোর গ্যাস যদি হয়, এতগুলো যদি সেই গ্যাসের অণু নেই, এনএ সংখ্যক বা 1 মোল বা 6.022 × 10⁻23, তোর যেটা খুশি সেটা বল, অতগুলো যদি আমি অণু নেই কোনো যে কোনো গ্যাসীয় পদার্থের, প্রত্যেকেই আমরা কি একই পরিমাণ আয়তন দখল করে থাকবে। আর সেটা এই এসটিপিতে কত হবে, সেই আয়তনটার পরিমাণ 22.4 লিটার। বোঝা গেল? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে যে ভি আর এটা কি আমরা মোল সংখ্যাকে স্মল এন দিয়ে লিখি, ঠিক আছে? স্মল এন দিয়ে কি লিখি, মোল সংখ্যাকে, মানে সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই মোল সংখ্যা মানে একই সংখ্যক যদি অণু একই রকম আয়তন হয়, ধর এনটার আয়তন যদি তোর কি বলবো ভি হয়, এনটা অণু মিলে আয়তন কি হলো, ভি। এনটা অণু মিলে, এনটা গ্যাসের অণু মিলে আয়তন কত হয়ে গেল, ভি, তাই না? যেমন এনএ সংখ্যক অণু মিলে কত হয়ে গেছিলো আয়তন এসটিপিতে, 22.4, তাই না? সেরকমই আমি যদি বলি এখন এই 2 × এনএ সংখ্যক যদি আমি নিয়ে নিই, তাই না, তাহলে কত হয়ে যাবে, ডবল পরিমাণ, এটাকে ডবল করে দিলাম, তাহলে এটাও ডবল হয়ে যাবে, তাই না? কত হয়ে যাবে, 44.8 লিটার, তাই না? এটা যদি আমার 3 গুণ হয়ে যায়, তাই না, এনএ × 3 এতগুলো যদি আমার হয়ে যায়, তাই না, তাহলে এটাও কি হয়ে যাবে, এটাও 3 গুণ হয়ে যাবে, 6, 7 3, 4, 12, 2 এত লিটার হয়ে যাবে, তাই তো? আরে 3 দিয়ে গুণ করলাম প্রথমটাকে। এটা তো স্বাভাবিক বুদ্ধি, তো তাই বলছে এতগুলো যদি তোর অণু এতগুলো জায়গা নেয়, এর ডবল অণু এর ডবল জায়গা নেবে, এর 3 গুণ অণু এর 3 গুণ জায়গা নেবে, তাই তো? কেন? আর হচ্ছে এটা কি, যে কোনো গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, এই জিনিসটা সেম জায়গাটা নিচ্ছে যদি টেম্পারেচার আর প্রেশারটা সেম থাকে, তাই না? আচ্ছা, তাহলে বল অ্যাভোগাড্রোর প্রকল্প কি হলো, বল সবাই বল। এসটিপিতে যে কোনো গ্যাসের পদার্থের মোলার আয়তনের প্রায় সমান এবং কি এর পরিমাণ, এর পরিমাণ 22.4 লিটার। 4 লিটার। আচ্ছা, এটা হচ্ছে অ্যাভোগাড্রো মেপে দেখেছিল যে এসটিপি মানে কি, টেম্পারেচারও ফিক্সড আর কি প্রেশারও ফিক্সড, আর এদের ভ্যালু হচ্ছে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড, মানে এর ভ্যালু, এদের দুজনের ভ্যালু ফিক্সড তো অবশ্যই, তো ফিক্সড তো যা খুশি হতে পারে। আমি বললাম এটাকে 1 নেবো, এটাকে 2 নেবো, তুই বললি এটাকে আমি 3 নেবো, এটাকে 4 নেবো, তাই না? যে কেউ যা খুশি নিতে পারে, কিন্তু যে কোনো গ্যাসের, দুটা গ্যাসের যখন আমি তুলনা করব, দুবারই আমাকে কি এই কন্ডিশনটা সেম নিতে হবে। তো যাই হোক, যখন এই যে এই লোকটা কী নাম জানো, অ্যাভোগাড্রো যখন পরীক্ষা করেছিল, তখন কি নিয়েছিল, ও স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেশারে ফিক্সড করে পরীক্ষাটা করেছিল। স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেশারে যখন ফিক্সড করেছিল, মানে এটা 273 কেলভিন বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, আর এটা হচ্ছে কি 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, তখন কি দেখেছিল যে মানে সব গ্যাসের 1 মোলের কত হয়ে যাচ্ছে, আয়তন কত হয়ে যাচ্ছে, 22.4 লিটার, 22.4 লিটার, ঠিক আছে? এই সবার যে আয়তন 22.4 লিটার হচ্ছে, এই জিনিসটা কিন্তু অত ইম্পর্টেন্ট নয়, মানে অঙ্ক আছে, অঙ্ক করতে হবে, এটা মনে রাখতে হবে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু এখান থেকে কি ফাইন্ডিংস হচ্ছে সেটা বেশি ইম্পর্টেন্ট। ফাইন্ডিংস হচ্ছে যে মানে টেম্পারেচার আর প্রেশার ফিক্সড থাকছে, এখানে স্ট্যান্ডার্ড থাক আর যা খুশি তাই থাক, আমার খালি ফিক্সড থাকতে হবে, স্ট্যান্ডার্ড না নিয়ে আমি অন্য কিছুও নেই, মানে অন্য কিছু নেই, ধর এটা তো 273 না নিয়ে তোর এটা আমি ধর
এটা আমি 5 নিয়ে নিলাম, এটার মান ধর তোর 25 নিয়ে নিলাম, যা খুশি তাই নিয়ে নিলাম, কিন্তু আমার কি দুইবারই একই নিতে হবে দুটা গ্যাসের যখন তুলনা করছি। তখন কি হয়ে যাবে, তখন আবার দেখতে পারবো যে যে কোনো গ্যাসের কি হচ্ছে ভলিউমটা আমাদের সেমই হয়ে যাচ্ছে। এই কন্ডিশনে অক্সিজেনের ভলিউমও যদি তোর মানে এন সংখ্যক অক্সিজেনের ভ্যালুও যদি তোর ভি হয়, তাহলে এন সংখ্যক কার্বন ডাই অক্সাইড, এন সংখ্যক হাইড্রোজেন সালফাইড, যে কোনো গ্যাস নিয়ে নে, ক্লোরিন, ঠিক আছে, সবার আয়তন কী হয়ে যাবে, ভি হয়ে যাবে। এটা হচ্ছে মেইন জিনিস, মানে টেম্পারেচার আর প্রেশার যখন ফিক্সড থাকে, গ্যাস নির্বিশেষে সকল গ্যাসের কি হয় বল, সমান সংখ্যক অণু সমান সংখ্যক জায়গা দখল করে থাকে, সমান সংখ্যক অণু সমান আয়তন দখল করে থাকে, তাই না? বোঝা গেল? ঠিক আছে, এবার দেখে কি বলেছে। আচ্ছা, এটাকে কি বলতো, প্রথমে অ্যাভোগাড্রোর প্রকল্প বলতো, ঠিক আছে, কারণ প্রথমে অঙ্ক দিয়ে দেখা গেল না, এটা মানে মেপে টেপে দেখেছিল এরকম হচ্ছে, ওই জন্য প্রথমে প্রকল্প বলতো, পরে এটাকে ওই অঙ্ক করে দেখা গেছে যে হ্যাঁ ঠিকই হচ্ছে উত্তর, ঠিক আছে, মানে প্রমাণ করা যাচ্ছে অঙ্ক করে, তখন এটাকে প্রকল্প না বলে সূত্র বলা হয়েছে পরে। এটা হ্যাঁ এই বইয়ের নাম দেওয়া। আচ্ছা, ওটা ইম্পর্টেন্ট কথা না, মানে এমনি বললাম, বলতে হয় তাই। এবার কি বলেছে দেখি। গ্যাস মোলার আয়তন বলা হয়, ঠিক আছে। এবার তোদেরকে বলতো আমি মোলার আয়তনটা বুঝলি তো, কি বললাম মোলার আয়তন মানে 1 মোল মানে কি, এগুলো বুঝলি না? বল 1 মোল মানে কি? 22.4 এই না, কি যে অবান্তর কথা বলে। 1 মোল মানে কি বলছি, 1 মোল মানে কি, একটু আগেই তো বললাম 1K মানে 1000, এক ওরকম ইয়ে মানে কি, 1 মোল মানে কি, এন এ সংখ্যক, এন এ, এটা কি, এন এ হচ্ছে কি একটা সংখ্যা, সেই সংখ্যাটা কত, 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এই সংখ্যাটাকে আমরা কি বলবো, 1 মোল। আমরা 1 মোল অণু বললে তখন বুঝবি কি এতগুলো অণু, 1 মোল পরমাণু বললে কি বলবো, এতগুলো পরমাণু, তাই না? তাহলে আমি যদি বলি 5 মোল অণু, তাহলে তুই কি বলবি, 5 ইন্টু এই সংখ্যাটা, ঠিক আছে, এই সংখ্যাটা মানে এনে শর্টকাটে দিতাম, অত সংখ্যক কি অণু, তাই না? বোঝা গেল? আচ্ছা, আর মোলার আয়তন জিনিসটা কি ছিল, 1 মোল অণুর কি, 1 মোলার কি বললাম, মোলার আয়তন বললাম তো, হ্যাঁ, 1 মোল অণুর আয়তন সেটা হচ্ছে কি মোলার আয়তন, তাই না? আর মোলার ভর কাকে বলে, 1 মোলের, আমি ভর মানে ভুল করে ভেবেছিলাম যে ভর ধরেছি, মোলার ভর হচ্ছে কি বল, যদি মোলার ভর জিজ্ঞেস করি তাহলে কি 1 মোলের ভরকে মোলার ভর বলে। মোলার যদি অন্য কিছু থাকতো, আর কি আছে, ধর কিছু যদি থাকতো, মোলার দূরত্ব বলে ধরলাম আমি, কিছু একটা জিনিস থাকতো, তাহলে আমরা কি বলতাম, 1 মোলের দূরত্বকে ইয়ে বলে, মানে এটা বলা যায় না, কিন্তু ভাষাটা আমি বোঝানোর জন্য বললাম আর কি, তাই না? তাহলে আমরা কি দেখলাম যে এসটিপিতে টেম্পারেচার আর প্রেশার যদি ফিক্সড হয়, আর ফিক্সডের পরিমাণটাও যদি তোর স্ট্যান্ডার্ড হয়, মানে টেম্পারেচার 273 কেলভিন আর প্রেশার হচ্ছে 76 সেন্টিমিটার, ঠিক আছে, এই কন্ডিশনে এন এ বা 6 পয়েন্ট, ওই যে সংখ্যাটা ছিল 10 টু দি পাওয়ার 23 বড় সংখ্যাটা, সেই সংখ্যক সকল গ্যাসের কি, সেই সংখ্যক সকল গ্যাসের আয়তন কত হয়ে যাচ্ছিল বল, সকল গ্যাসের অণুর আয়তন কত হয়ে যাচ্ছিল, 22.4 লিটার, তাই না? কি বলেছে যে এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন কত, 22.4 লিটার। তো এসটিপিতে কি কোনো গ্যাসের মোলার আয়তন মানেই কি, এন এ সংখ্যক অণু যে জায়গাটা দখল করে আছে সেই জায়গাটার আয়তন হচ্ছে 22.4 লিটার, তাই না? মানে টেম্পারেচার আর প্রেশার যদি ফিক্সড থাকে, তাহলে যে কোনো গ্যাস নেই, আমি এতগুলো সংখ্যা অণু আমার এতটাই জায়গা দখল করছে, অক্সিজেন হোক, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, যা খুশি তাই না, সেম সংখ্যায় যদি তুই নিস, অণু সংখ্যাটা যদি সেম হয়, টেম্পারেচার আর প্রেশার ফিক্সড থাকলে এখানেও ফিক্সড জিনিস আসবে। আর ফিক্সডের ভ্যালুটা যদি স্ট্যান্ডার্ড যে নেই আমরা, তাহলে এখানে স্ট্যান্ডার্ড ভ্যালুটা কত আসে, 22.4। তাহলে সব কিছু বোঝা গেল, তাই না?
এখান থেকে আমাদের মেইন যে জিনিসটা হলো অ্যাভোগাড্রোর প্রকল্প বা অ্যাভোগাড্রোর সূত্র। সেটা কি অ্যাভোগাড্রোর সূত্র? সেটা হচ্ছে চাপ আর তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে কি হচ্ছে, সকল গ্যাসের সমান সংখ্যক অণু কি সমান আয়তন দখল করে, তাই না? এটা দিয়েই শুরু করেছিলাম, এটাই শেষ করলাম। আচ্ছা, তাহলে এবার একটা জিনিস বল আমাকে, যে ধর এখানে স্মল এন একটা কি সংখ্যা, ঠিক আছে? স্মল এন এর জন্য তোর আয়তন যদি ভি হয়, আমি একে কি করলাম, এবার 2 দিয়ে গুণ করে দিলাম, ডবল সংখ্যক আমি অণু নিয়ে নিলাম, তাহলে এর জন্য জায়গাও আমার ডবল সংখ্যক লাগবে, তাই না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এও যেরকম করে বাড়ছে এই জিনিসটাও ভিটাও সেরকম করেই বাড়ছে, মানে এও দুগুণ হলে এও দুগুণ হচ্ছে, তাই না? তাহলে এ তোর যদি মানে এ যত গুণ হবে এই জিনিসটাও কি এ তত গুণ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ভি প্রপোর্শনাল টু কি, ভি প্রপোর্শনাল টু স্মল এন, তাই না? স্মল এন এখানে কি বল, গ্যাসের সংখ্যা, মানে আমরা যে যতগুলো সংখ্যক আমরা গ্যাসের অণু নিচ্ছি সেই সংখ্যাটাই কি আমরা ধরেছি এন, তাই না? স্মল এন। এবার এই সংখ্যাটাকে তুই যদি এই এন এ এটাও একটা সংখ্যা ছিল, তাই না? এই সংখ্যাটাতে যদি তুই ভাগ করে দিস, এই সংখ্যাটা দিয়ে তোর ভাগ করে দিলি এদিকে, ঠিক আছে? কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলাম, তবু এই জিনিসটা প্রপোর্শনালি থাকবে, তাই না? বোঝা গেল তো? তাহলে এই জিনিসটা এবার কি হয়ে যাচ্ছে বল, এটা হচ্ছে কি উপরেরটা এন, মানে এত সংখ্যক আমি নিয়েছিলাম, কি নিয়েছিলাম, এত সংখ্যক আমি গ্যাসের অণু নিয়েছিলাম, সব গ্যাসের আমি এন সংখ্যক নিচ্ছিলাম, আর এন এ মানে কি, এন এ মানে একটা নির্দিষ্ট সংখ্যা, মানে 0.22 ইন্টু 10⁻20 কত 3, এটা একটা নির্দিষ্ট সংখ্যা, তাই না? এই সংখ্যাটা কার, এক মোলের মানে 1 মোল মানে কি এই সংখ্যাটা, 1 মোল মানে এই সংখ্যাটা, তাই না? এখানে বলি, আমাদের কি হয়ে গেল 6.022 ইন্টু 10⁻23 মানে যদি এই সংখ্যাটা হয়, এই এনএ হয়, তাই না? বা 1 মোল হয়, তাহলে আমাদের একটা কত মোল হয়ে যাবে, একটা অণু মানে কত মোল হয়ে যাবে, 1/, এই বড় সংখ্যাটা, তাই না? এত মোল হয়ে যাবে। তাহলে একটা অণু মানে কত, একটা অণু মানে 1/, এত মোল। তাহলে তোর প্রশ্নে ধর বলে দিয়েছে তোকে এন সংখ্যক তুই সব গ্যাসের অণু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিস, ঠিক আছে? এন না বলে আমি এন প্রাইম ধরি, কারণ আমি ফাইনালটাকে এন বলবো, ফাইনাল যেটা মানে একটু পরে বুঝতে পারবি। এন সংখ্যক আমি সব গ্যাসের কতগুলো নিচ্ছিলাম, এন সংখ্যক অণু নিয়ে আমি কী করছিলাম, পরীক্ষা করছিলাম, তাই না? তো এই এন মানে এই এন প্রাইমটা মানে কি হয়ে যাবে বল, এন প্রাইমের জন্য কত হয়ে যাবে, কত মোল হয়ে যাবে এন প্রাইম মানে 1 মানে 1/, এটা তাহলে এন প্রাইম মানে এন প্রাইম ইন্টু এই জিনিসটা, মানে এন প্রাইম বাই 6.022 ইন্টু 10⁻23, এত মোল হয়ে যাবে, তাই না? এত মোল, বোঝা গেল তো? তাহলে এই জিনিসটা কি হয়ে গেল, আমরা কত মোল গ্যাস নিয়ে পরীক্ষা করছি সেই জিনিসটা, তাই না? এই জিনিসটাকেই আমরা কি ধরি, এন ধরি, স্মল এন ধরি, বোঝা গেল? মানে এটাকে আমি এনও লিখতে পারতাম, কোনো সমস্যা নেই, কিন্তু তখন এটাকে আমার অন্য কিছু ধরতে হতো, যেটা তোর বইয়ে এই জিনিসটাকেই ফাইনালি এন ধরেছে। সেই জন্য আমি কী করলাম, যে না এটাকেই এন ধরলাম, সেই জন্য আমি এই জিনিসটাকে অন্য কিছু ধরলাম, ঠিক আছে? জাস্ট মানে এখানে ফিজিক্সের কিছু চেঞ্জ হলো না, অঙ্করও কিছু চেঞ্জ হলো না, নামগুলো খালি চেঞ্জ আছে। আচ্ছা, কোথায় গেল তাহলে? হ্যাঁ, তাহলে এই এনটা কি হয়ে যাচ্ছে তোর একটা সংখ্যা, তাই না? কিসের সংখ্যা, মোলের সংখ্যা। এন মানে কি, স্মল এন মানে মোলের সংখ্যা বের হলো, কারণ এন প্রাইম সংখ্যক আমাদের অণু নিয়েছিলাম, আর এটা মানে 1 মোল, তাই না? এতগুলো মানে 1 মোল,
ধর 100 পয়সা মানে, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি যদি গুলিয়ে যায়। 100 পয়সা মানে কি বল? 100 পয়সা মানে 1 টাকা, তাই না? এবার তাহলে 1 পয়সা মানে কত টাকা? পয়সা এক, হ্যাঁ, বাই 100 টাকা। 1 পয়সা মানে 1/100 টাকা, তাই না? তাহলে আমি যদি বলি n প্রাইম পয়সা মানে কত টাকা? n প্রাইম বাই 100 টাকা, তাই না? তাহলে আমরা কি, আমরা বলেছিলাম তোর যে আমরা n প্রাইম পয়সা জিনিসটা কি সেটা আমরা বের করতে যাচ্ছিলাম। সেটা কত আসলো? n প্রাইম বাই 100 টাকা। সেরকমই ওখানে কি করছিলাম আমরা n প্রাইম সংখ্যক কি এত সংখ্যক অণু নিচ্ছিলাম, এত সংখ্যক অণু নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করছিলাম। এত সংখ্যক অণু মানে কি হয়ে যাচ্ছিল? এটা বাই এন এ মানে ওই বড় সংখ্যাটা এত কি মোল, তাই না? এ তো মোলই লেখা ছিল এখানে, দেখ মনে পড়লো? এই যে এখানে তো মোল লেখা আছে। তাহলে আমাদের কি এই এন প্রাইম সংখ্যক মানেই কি, মানে আমরা যতগুলো নিয়ে পরীক্ষা করছি সেই সংখ্যাটা মানেই কি এখানে দেখলাম এন প্রাইম বাই এন মোল, এন প্রাইম বাই এই এন মোল, এটাকে আমরা ধরলাম স্মল এন, ঠিক আছে? মানে মোল সংখ্যাকে আমরা স্মল এনই ধরবো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছিলাম যে গ্যাসের আয়তন কার সাথে প্রপোর্শনাল হচ্ছিল? আমরা যতগুলো নিয়ে পরীক্ষা করছিলাম তার, তাই না? আমরা এন প্রাইমটা নিয়ে যদি পরীক্ষা করি, সব গ্যাসের আমি আয়তন মাপছি একই কন্ডিশনে, ঠিক আছে? সবার কি এন প্রাইম সংখ্যক আমি পরমাণু অণু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছি। তাহলে আমি কি দেখতে পাচ্ছি এন প্রাইমের জন্য তোর যদি ভি হয় 2n প্রাইমের জন্য 2v হবে, 3 এর জন্য 3v হবে, ওই জন্য আমরা কি লিখি এটা প্রপোর্শনাল টু এটা, তাই না? এবার কি করলাম, পরে আমি দেখলাম যে এন প্রাইমকেই আমি কি লিখতে পারি, এন প্রাইম সংখ্যা মানে এন মোল, তাই না? এন প্রাইম সংখ্যা মানে এন মোল, ওটাই তো আমরা এখানে এতক্ষণ ধরে দেখলাম। তো আমরা এই জিনিসটাও সরাসরি বলতে পারি যে ভি প্রপোর্শনাল টু আয়তন প্রপোর্শনাল টু কি মোল সংখ্যা, বোঝা গেল? আয়তন প্রপোর্শনাল টু সংখ্যা ছিল, সেটাকে জাস্ট বললাম, সেটাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করে, প্রদত্ত সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করে আমাদের প্রদত্ত মোল সংখ্যা হয়ে গেল, আর কিছুই করিনি। মানে একটা বড় সংখ্যা ছিল তোর পরীক্ষায়, অনুপরমাণু তো অনেক বড় বড় সংখ্যায় থাকে, তাই না? যেন অত বড় সংখ্যা আমরা লিখবো না, জন্য আমরা কি করি, আমরা একটা ছোট সংখ্যা মানে একটা আরেকটা বড় সংখ্যা নিয়ে নেই, সেই বড় সংখ্যা দিয়ে ওটাকে ভাগ করে একটা ছোট পেয়ে যাই, সাংখ্যমানটা ছোট হয়ে গেল, তাই না? তখন আমরা বলি আর নাম দিয়ে দিই কি মোল। যেমন আমাদের এই 1000 বলতে বারবার কষ্ট হয়, ঠিক আছে? 1000 বলতে বারবার কষ্ট হয়, ওই জন্য এটাকে আমরা শর্টকাটে কি লিখি 1k, তাই না? সেরকমই এখানে তোর 6.10^3 এটা বলতে বারবার কষ্ট হয়, সেই জন্য এটাকে আমরা কি বলে দিই 1 মোল। ওই জিনিসটাই করলাম 1 মোল। তাহলে এখানে তোর যদি তুই এতগুলো 5 ইন্টু তুই ধর এতগুলো পরমাণু নিয়ে করছিলি, অণু নিয়ে কাজ করছিলি, ঠিক আছে? 5 × 6.00022 × 10^3, ঠিক আছে? এতগুলো অণু নিয়ে তুই কী করছিলি, কাজ করছিলি। তাহলে তোর বারবার এত বড় একটা সংখ্যা লিখতে তো তোর বিরক্ত লাগবে, তাই না? তো ওই জন্য কী করলি, এত বড় সংখ্যাটা আমি লিখবো না, এত বড় সংখ্যাটাকে আমি কি বলে দেবো, এই জিনিসটাকে আমি কি বলে দেবো 1 মোল, 1 মোল। সেই জন্য এটাকে কি বললাম আমি 5 মোল হয়ে গেল, তাই না? তাহলে আমি কি বললাম ভি প্রপোর্শনাল টু 5 ইন্টু ওই বড় যতগুলো আমি নিয়ে কাজ করছি তত সঙ্গে সমানুপাতিক, তাই না? 5 ইন্টু ওই 6.022 × 10⁻³ তোর ওই 23, এই সংখ্যাটার সাথে মানে এখানে যে সংখ্যাটা যেটা আছে এই সংখ্যাটা যত বাড়বে এর ভ্যালু কি তত বাড়বে, তাই না? এখানে 5-এর জায়গায় যদি 6 হয় এটাও কি হয়ে যাবে 6 হয়ে যাবে, এটা যদি 2 হয় এটাও 2 হয়ে যাবে, তাই না? মানে আমাদের এই টোটাল সংখ্যাটা যত গুণ হবে, টোটাল সংখ্যাটা তোর যত গুণ হবে এই ভিটাও তত গুণ হবে। তো টোটাল সংখ্যাটা অনেক বড়, ওই জন্য টোটাল সংখ্যাটাকে আমি কি করে দেই, এটা দিয়ে ভাগ করে দিই, মানে এই জিনিসটা দিয়েই ভাগ করে দিই, এই জিনিসটা যেন কেটে যায়, এটা বাদে যে জিনিসটা ছিল সেই জিনিসটাকে আমরা কি বলি স্মল এন বা মূল সংখ্যা, তাই না? মানে একটা বড় সংখ্যাকে আমরা আরেকটা বড় সংখ্যা দিয়ে ভাগ করলাম যাতে দেখতে ছোট হয়, সেটাকে আমরা বলে দিই তত মূল। এবার আমাকে একটা জিনিস বল তোরা বুদ্ধি করে, ধর তোর সংখ্যা দিয়ে যে জিনিসটা বললাম সেই জিনিসটা এবার আমাকে দিয়ে বল, যে ওজন দিয়ে বল। ধর তোর 5 কেজি ওজন, আচ্ছা 5 কেজি তুই
অক্সিজেন অণু নিয়ে কাজ করছিস, ঠিক আছে? 5 কেজি অক্সিজেন অণু নিয়ে কাজ করছিস, তার মানে কত মোল অক্সিজেন অণু নিয়ে কাজ করছিস বল? 5 মোল। ওহ, 5 কেজি বলে 5 কেজি ভরের 5 মোল 5 কেজি ভরের কি করছি আমরা? অক্সিজেন নিয়ে কাজ করছি, তার মানে আমরা কত মোল অক্সিজেন নিয়ে কাজ করছি এটা জানতে চেয়েছি। তাহলে আমার কি করতে হবে? 1 মোল অক্সিজেনের ভর যদি আমি জানতে পারি, ঠিক আছে, 1 মোল অক্সিজেনের ওয়েটটা আমি যদি জানতে পারি, তাহলে কি হবে? প্রদত্ত যে ওয়েট আছে সেই ওয়েটটাকে আমি 1 মোলের ওয়েট দিয়ে ভাগ করলেই আমার মোল সংখ্যা হয়ে যাবে, তাই না? আমার যদি 1 মোল অক্সিজেনের 1 মোল অক্সিজেন কোথায় গেল? অক্সিজেনের ওয়েট যদি তোর অক্সিজেন 8 তো 8 দুগুণে 16 32 হয়, ঠিক আছে? 32ই হয় এটা, ঠিক আছে, আমি 32ই ধরলাম, যাই হোক। তাহলে কি হয়ে যাচ্ছে? একের ওজন যদি তোর 32 গ্রাম হয়, ঠিক আছে, তাহলে এটাকে আমরা উল্টোভাবে লিখতে পারি। 32 গ্রামের মানে কত মোল? 32 গ্রাম মানেই কত? 1 মোল, তাই না? 32 গ্রাম মানে 1 মোল। এটা তোর কি মুখস্থ, এই জিনিসটা মুখস্থ থেকে আসবে, এটা কোনো ইয়ে নেই। 32 গ্রাম মানে কি 1 মোল, আমরা এটা জানি, ঠিক আছে? তাহলে 5 কেজি মানে কত মোল সেটা বের করতে হবে, এটা এবার পারবি না? ঐকিক নিয়ম। 32 গ্রাম মানে যদি 1 মোল হয়, 1 গ্রাম মানে গ্রাম মানে কত? 32। 1/32। 1/32 মোল। তাহলে 5 কেজি মানে কি? 5000 গ্রাম, তাই না? তাহলে 5 কেজি অক্সিজেন মানে 5000 ইন্টু 1/32 কি 1/32 5000 ইন্টু 1/32 মানে নিচে 32, এত মোল। বুঝে গেল? মোল সংখ্যা কীভাবে বের করবো? হয় সংখ্যা বাই সংখ্যা করব, অথবা ভর বাই মোলার ভর করব, ঠিক আছে, অথবা মানে মোলার 1 মোলের জিনিসটা দিয়ে আমাদের কি করতে হবে? বের করতে ভাগ করতে হবে সবসময়, তাই না? আর 1 মোলের যে এখানে ইয়ে ছিল, ওয়েট ছিল, তাকে কি বলছিলাম বল? মোলার। আরে এখানে ভর নিচ্ছিলাম, তাহলে মোলার ভর এটা। এই ক্ষেত্রে আমরা যখন আয়তনের ক্ষেত্রে করছিলাম তখন কি হচ্ছিল? মোলার আয়তন। যেমন তোর এবার ধর আয়তন দিয়ে বলি, ঠিক আছে, একই জিনিস বলছি কিন্তু আবার এবার তোরা বলবি, তাই না? আয়তনের ক্ষেত্রে এটা অনেক সোজা হয়ে যাবে, কারণ সব গ্যাসের কি বল, সব গ্যাসের মোলার আয়তনটা কি সেম হয়ে যায়। যেমন এখানে আমরা এই অঙ্কটা করলাম, মোলার মাস যে জিনিসটা সবার কিন্তু আলাদা। অক্সিজেনের জন্য এটা 32 হলো, তো অন্য গ্যাসের জন্য অন্য হয়ে যাবে, সবার আলাদা আলাদা করে মুখস্থ রাখতে হবে। 1 মোলের ভর সবার ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে যাবে। কিন্তু আমি যদি আয়তন নিয়ে কাজ করি, আয়তন নিয়ে কাজ করলে এসটিপিতে কাজ করতে হবে আর আয়তন নিয়ে কাজ করতে হবে, তাহলে কি দেখতে পাবো আমি? সবার 1 মোলের আয়তন কত হয়ে যায়? 22.4 লিটার, 22.4। তাই না? তাহলে তোকে যদি আমি বলি যে ওই 67.2 এত লিটার আমি নাইট্রোজেন নিয়ে কাজ করছি, ঠিক আছে, এত লিটার নাইট্রোজেন মানে এসটিপিতে এত লিটার নাইট্রোজেন মানে কত, এতে কত মোল নাইট্রোজেন আছে, মানে কতগুলো নাইট্রোজেনের এখানে অণু আছে, বল কিভাবে বের করবি? তো নাইট্রোজেনের তো নাইট্রোজেনের পারমাণবিক ভর। আবার ভর, এখানে ভরের কোনো গল্প আছে? এখানে আমি কি এত লিটার নিয়েছি, এটা আয়তন, এতটা আয়তনের আমি নাইট্রোজেন নিয়েছি, তাই না? বাই কি 67.2 লিটার আয়তনের আমার কি নিয়েছি? নাইট্রোজেন। এবার আমরা কি জানি? এসটিপিতে 1 লিটার 1 মোল নাইট্রোজেন মানে কতটা আয়তনের নাইট্রোজেন বল? 22.4 লিটারের নাইট্রোজেন, তাই না? শুধু নাইট্রোজেন কেন, আমি যে কোনো গ্যাস নিয়ে নেই না কেন, অ্যাভোগাড্রো প্রকল্পে কী দেখলাম একটু আগে, সবার ক্ষেত্রেই এসটিপিতে 1 মোল গ্যাসের কি হয়ে যাবে? আয়তন হয়ে যাবে 22.4, তাই তো? তাহলে 22.4-এ যদি তোর 1 মোল থাকে, তাহলে এটায় কত মোল থাকে তুই বলতে পারবি না ঐকিক নিয়ম করে? কি করব বল? পরের লাইনে কি করব? 22.4-এ 1, তাহলে 1 লিটারে কত মোল? 1/22.4 মোল, তাই না? তাহলে প্রশ্নে কি দিয়েছে তোকে? এটা মানে কত মোল বের করতে দিয়েছে, তো এটা মানে কত মোল, এটা দিয়ে গুণ হয়ে যাবে। 1 লিটারে যদি অত মোল হয়, তাহলে 67.2 লিটারে কত? এটা 67.2 গুণ হলো, তাহলে এদিকেও 67.2 গুণ হয়ে যাবে, তাই না? তাহলে 67.2
22.4 এত মোল, মানে 3 মোল আসবে কাটাকাটি করে। ঠিক আছে, 3 মোল। তাহলে মোল সংখ্যা কীভাবে বের করতে হয় জেনে গেলি, তাই না? আমরা কি 3টা জিনিস শিখলাম, 3ভাবে মোল সংখ্যাটা বের করা শিখলাম। প্রথমটা কি, কটা বাজে? 9টা বাজে, 9:30, 9:30। আর তো বেশি নেই, হয়ে গেল তো। কি বলবি? আচ্ছা, কি আছে আর? আরো 3টা টপিক আছে, আরো অনেকগুলো আছে, 10টা। 3টা না 4টা 5টা আছে। ও হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম যে 1 মোল মানেই কি, 1 মোল মানে 6.022 × 10⁻³ এত সংখ্যক। ঠিক আছে, এত সংখ্যক মানে 1 মোল, ব্যাস, আর কিছু না। এবার কি বলেছে তারপরে, অ্যাভোগাড্রোর প্রকল্প হয়ে গেল, মূল জিনিসটা কি সেটাও বলে দিলাম। এবার চলে আয় পরের টপিকে। পরের টপিক কই গেল? চার্লসের সূত্রের ব্যাখ্যা, এটাও তো হয়ে গেছিল। এই পেজটা দেখ, অ্যাভোগাড্রোর প্রকল্প কি বলেছে দেখে না এখানে, একই চাপ ও একই উষ্ণতায় কি সম আয়তন সকল গ্যাসেই মৌলিক বা যৌগিক যা খুশি তাই হোক না কেন, সকল গ্যাসেই কি সমান সংখ্যক অণু বর্তমান, তাই না? মানে একই আয়তন হলে অণুর সংখ্যাও একই হবে যদি চাপ আর তাপমাত্রা স্থির থাকে। তাহলে এটাকে যদি আমি এবার সূত্রের আকারে লিখি, তাহলে কি লিখতে পারবো? ভি প্রপোর্শনাল টু কি বল? ভি প্রপোর্শনাল টু অণুর সংখ্যা বা মোলের সংখ্যা। অণুর যতগুলো সংখ্যা হয় সেটাকে আমি একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করলাম, সেটাই তো আমাদের মোলের সংখ্যা, তাই না? তাহলে ভি প্রপোর্শনাল টু কি মোল সংখ্যা, এটা এতক্ষণ ধরে পড়লাম। স্মল এন মানে কি মোল সংখ্যা সবসময়, এটা কি মোল সংখ্যা, মানে কত মোল, কত মোল। তাহলে 1 মোলের যে আয়তন হবে 5 মোলের আয়তন কি 5 গুণ হয়ে যাবে, তাই না? ওই জন্য আমাদের কি হয়ে যাচ্ছে, ভি প্রপোর্শনাল টু মোল সংখ্যা। যখন কে স্থির, বল কে স্থির থাকছে এখানে, নির্দিষ্ট চাপ নির্দিষ্ট তাপমাত্রায় এই জিনিসটা হচ্ছিল, তাই না? নির্দিষ্ট চাপ আর নির্দিষ্ট তাপমাত্রায় এই মোল সংখ্যা যত বাড়ছিল আয়তন তত বাড়ছিল। হয়ে গেল অ্যাভোগাড্রোর প্রকল্প এটা, তাই না? বয়েলের সূত্র কি ছিল? ভি এর সাথে কার রিলেশন বল? প্রেসার। বয়েলের সূত্র মানে ভি প্রপোর্শনাল টু 1/p। এখানে কে কনস্ট্যান্ট ছিল? টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল, আর কি গ্যাসের পরিমাণ কনস্ট্যান্ট ছিল। গ্যাসের পরিমাণ মানে কি মোল সংখ্যা, কত মোল গ্যাস আছে, তাই না? যতগুলো গ্যাসের অণু থাকবে তত মানে ওটাই তো পরিমাণ হবে, তাই না? পরিমাণ মানে তো কতগুলো আছে, কত সংখ্যক আছে। আচ্ছা যাই হোক, চার্লসের সূত্র বল কি? ভি প্রপোর্শনাল টু কি? এটাও দেখতে হচ্ছে পাতা উল্টে, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো? টি পড়ে থাকলো। এখান থেকেও তো বুদ্ধি করে বলা যায়। তাহলে কনস্ট্যান্ট কে কে থাকছে এখানে? ওটা তো প্রেসার আর মোল সংখ্যা, তাই না? গ্যাসের সংখ্যা। এবার আমাদের যৌগিক ভেদের সূত্র অ্যাপ্লাই করে কি বলতে পারি, উপপাদ্য অ্যাপ্লাই করে কি বলতে পারি? ভি প্রপোর্শনাল টু এন ইন্টু 1/p ইন্টু টি, তাই না? ভি যদি এর সাথেও প্রপোর্শনাল হয়, এর সাথেও প্রপোর্শনাল হয়, এর সাথেও প্রপোর্শনাল হয়, তাহলে ভি এদের তিনজনের গুণফলের সাথেও কি হবে? প্রপোর্শনাল হবে। এটাই কে বলে আমাকে? যৌগিক ভেদের উপপাদ্য, যেটা তোরা ছোটো ক্লাসে পড়েছিস। তো এখান থেকে আমাদের গ্যাসের এবার কি হয়ে যাবে? গ্যাসের আমাদের এবার মানে কম্বাইন্ড যেটা সূত্র ছিল সেই সূত্রটা বের হয়ে যাবে। আগেরটা কার কার কম্বাইন্ড করেছিলাম? খালি চার্লস আর বয়েলের, তাই না? এখন চার্লস, বয়েল আর অ্যাভোগাড্রো সবার আমি কি করে নিলাম, সবার সূত্র কম্বাইন্ড করে আমি একটা ফাইনাল সূত্র পেয়ে যাচ্ছি। কী হয়ে যাচ্ছে? প্রপোর্শনালিটি উঠলে কি হয়ে যায়? একটা কনস্ট্যান্ট চলে আসে, তাই না? কনস্ট্যান্ট চলে আসে। নিচে দেখতে পাচ্ছি না। ও দেখে গেছে না? আচ্ছা, কনস্ট্যান্ট চলে আসে, তাহলে কি হয়ে যাচ্ছে এখানে? একটা কনস্ট্যান্ট ইন্টু এন ইন্টু টি বাই পি, তাই না? আচ্ছা, এখান থেকে পিটা আমি ওদিকে নিয়ে চলে গেলাম। পি ইন্টু ভি ইজ ইকুয়ালস টু কে ইন্টু কী হয়ে গেল? এন ইন্টু টি, এন ইন্টু টি,
ঠিক আছে, এনটা কি এখানে মোল সংখ্যা, আর টিটা কি টেম্পারেচার, পিটা কি প্রেশার, প্রেশার। ভিটা কি ভলিউম। এইবার এখানে আমাদের কি হয়, এই যে এই কনস্ট্যান্টটা এটা সকল গ্যাসের ক্ষেত্রে কি হয়, একই হয়, কি হয় কেলভিন। সব গ্যাসের ক্ষেত্রে একই হয়। ঠিক আছে, এই জন্য এই জিনিসটাকে, এই কনস্ট্যান্টটাকে আমরা বিশেষ একটা নাম দিই। ঠিক আছে, সেটাকে আমরা কি কি বলি, ক্যাপিটাল আর দিয়ে রিপ্রেজেন্ট করি এই কনস্ট্যান্টটাকে এই কেসে। ঠিক আছে, সবার সূত্র অ্যাপ্লাই করে যখন যেই কনস্ট্যান্টটা আসে সেই কনস্ট্যান্টটা কি কি হয়, সব গ্যাসের ক্ষেত্রে যেহেতু সমান হয় সেই জন্য তাকে আমরা একটা আলাদা সম্মান দেওয়ার জন্য আলাদা একটা নাম দেই, সেটাকে আমরা ক্যাপিটাল আর দিয়ে লিখি। ঠিক আছে, আর এটা কি সর্বজনীন গ্যাস ধ্রুবক এর নাম। ঠিক আছে, কেন সর্বজনীন বলা হচ্ছে, কারণ সবার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এই কনস্ট্যান্টটা সমান। সমান হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, হ্যাঁ, কি হচ্ছে তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, এটাই হয়ে যাচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। ঠিক আছে, আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে কি পিভি ইকুয়ালস টু এন, আরে পিভি ইকুয়ালস টু এন আর টি, পিভি ইকুয়ালস টু কি এন আর টি, এন আর টি, মনে থাকবে। এটা কি আদর্শ গ্যাসের সমীকরণ। ঠিক আছে, আচ্ছা এবার দেখি কি বলেছে। একটু তো বল না বাড়ি যাবি, আমাকে কি বলতেছিস? কোনো গ্যাসের মধ্যে থাকানো, চলে যা যে যাবি, কখনো গ্যাসের মধ্যে থাকানো। হুম, হ্যাঁ এটা হয়ে গেল না এই পর্যন্ত। ও গেলুসাকের সূত্রটা আবার বাদ চলে গেল না। আচ্ছা এটা বোঝা গেল। এবার দেখ পরে কি বলেছে, এর পরের টপিক হয়ে গেল। চার্লস বয়েলের সূত্র এগুলো তো হয়ে গেল। এবার কয়েকটা ইয়ে করতে হবে, গ্রাফ আঁকতে হবে। এই সমীকরণ থেকে কি পি ভার্সেস টি আঁকতে হবে নাকি? পি ভার্সেস টি কীভাবে আঁকবি, পি আর টি মানে, আচ্ছা আমি আগে গ্রাফ আঁকি। এটাকে কি লিখলাম পি, এটাকে লিখলাম আমি টি। মানে পি আর টিকে আমরা কি করব, ভ্যারিয়েবল নেব। অ্যাক্সিসে যাদেরকে লিখি তারা সবসময় কি ভ্যারিয়েবল, এ কতটা চেঞ্জ হলে এ কতটা চেঞ্জ হয় সেটাই আমরা করি, ওই জন্য অ্যাক্সিসে যা লিখি সেটা ভ্যারিয়েবল। তাহলে পি আর টি এর মধ্যে আমি সম্পর্ক যাচ্ছি, তাহলে বাকিগুলোকে আমার কি নিতে হবে, কনস্ট্যান্ট নিতে হবে, তাই না? তাহলে ভিও আমাদের কি হয়ে যাবে, একটা কনস্ট্যান্ট, এনও হয়ে যাবে কি একটা কনস্ট্যান্ট, আর আর তো সর্বজনীন গ্যাস ধ্রুবক কনস্ট্যান্টই, তাই না? তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এই এন আর বাই ভি সবাই কি এখন কনস্ট্যান্ট, তাই না? সবাই কি হয়ে যাচ্ছে একটা কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টটা আর সমান সমান চিহ্নটা উঠে কি হয়ে যায়, পি প্রপোর্শনাল টু টি, তাই না? এটা আমাদের আরেকটা সূত্র হয়ে গেল যে গ্যাসের যদি পরিমাণ আর আয়তনটা সেম থাকে তাহলে কি হবে, টেম্পারেচার বাড়ালে চাপ বাড়বে। বোঝা গেল? কি বললাম আমি, গ্যাসের কে স্থির থাকলে আয়তন আর গ্যাসের পরিমাণ তো সবসময় ফিক্স, যতগুলো সূত্রই নে না কেন পরিমাণটা সবসময় ফিক্স ছিল, খালি ওই লাস্টেরটা বাদে, এর আগে যেটা করলাম সেটা বাদে, ভি প্রপোর্শনাল টু এন ছিল, সেই সূত্রটা বাদে, মানে তার ওটাই তো কি দেখলি, ওটা এন এর সঙ্গে কীভাবে চেঞ্জ হয় সেটা দেখলি, ওখানে তো এন কনস্ট্যান্ট হতেই পারে না, তাই না? ওটা বাদে যত সূত্র আমরা এখানে পড়বো এই চ্যাপ্টারে সবার ক্ষেত্রে এন তো কনস্ট্যান্টই, কিন্তু এতগুলোর ক্ষেত্রে আমরা সবাই ভি এর সঙ্গে রিলেশন দেখছিলাম, এবার কি ভিটাও আমাদের কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে কে পড়ে থাকলো, পি আর টি, তাই না? তাহলে এদের মধ্যে আমাদের কি রিলেশন আমাদের বের করতে বলেছে, এদের মধ্যে রিলেশন আমরা কি দেখলাম, অঙ্ক করে কি হলো, পি প্রপোর্শনাল টু টি, মানে টেম্পারেচার যত বাড়বে প্রেশারও তত বাড়বে, হয়ে গেল। এরপরে কি করেছে, হ্যাঁ পিটি লেখচিত্র হয়ে গেল, তাই না? আমাকে কি পাচ্ছিস মাইক? আচ্ছা এখান থেকে দেখ, গ্রাফটা তো আঁকানোই হলো না, গ্রাফটা আঁকি এবার। হ্যাঁ
গ্রাফটা আঁকছি। আমাদের কি বল ইয়ের সূত্রটা কি ছিল, সার্বজনীন গ্যাসের যে সূত্রটা ছিল, মানে সবগুলো সূত্র কম্বাইন করে সূত্রটা যে ছিল সেটা কি ছিল বল? পিভি ইকুয়ালস টু এনআরটি। এনআরটি। কনস্ট্যান্ট এন। পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা হচ্ছে সবার ক্ষেত্রে সূত্রটা ছিল, তাই না? এবার পি ইজ ইকুয়ালস টু কি হচ্ছে, এন আর বাই ভি ইন্টু টি, তাই না? এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে টি যদি 0 হয়ে যায়, এরা তো কনস্ট্যান্ট সবাই, তাই না? এরা যখন কনস্ট্যান্ট হয় তখনই তো পি প্রপোর্শনাল টু টি হচ্ছে, এটা কনস্ট্যান্ট না হলে তো হবে না। এরা কনস্ট্যান্ট মানে এদেরকে আমি মানে টাচ করতে পারবো না, এরা যা ছিল তাই থাকবে, তাই তো? আমি কি পি আর টিকে আমি চেঞ্জ করতে পারবো। আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, যদি আমাদের টিটা 0 হয়ে যায়, টি এর ভ্যালুটা যদি 0 হয়ে যায়, 0 ইন্টু সামথিং কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে পি এর ভ্যালুও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমাদের টি যখন 0, টিটা যখন 0, পিটাও কি তখন 0, মানে এখান থেকে শুরু হবে, তাই না? এখান থেকে শুরু হবে। আর কি হচ্ছে এখানে দেখতে, আর কি পেয়েছিলাম, পি প্রপোর্শনাল টু টি, তার মানে এরকম হবে, এরকম একটা গ্রাফ হবে, তাই না? মানে ওই যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি পড়েছিলাম যে, ওই জিনিসটাই কিন্তু এটা। দেখ, এটা হচ্ছে কি ওয়াই এর বদলে কি আছে, এখানে পি আছে। এম এর বদলে কি আছে, এম তো একটা কনস্ট্যান্ট, ওই কনস্ট্যান্টের বদলে এই বড় জিনিসটা আছে, এরাও কনস্ট্যান্ট, এমও কনস্ট্যান্ট, তাই না? আর এক্স এর বদলে কি আছে, এক্স এর বদলে এখানে টি আছে। আর এখানে সি এর বদলে কি আছে, সি এর বদলে কি আছে, এখানে কিছু নেই, মানে 0 আছে, তাই না? সি মানে কি ছিল, সি মানে এই ছবিতে কি ছিল, এই যে যতটা উঠে আছে সেই জিনিসটা সি ছিল। তাহলে এখানে দেখ, এখানে সিটা কি হচ্ছে, এই সমীকরণে 0 আছে, মানে এই সমীকরণে তাহলে কি হবে, এই জিনিসটা থাকবে না, একদম এখান থেকেই শুরু হবে। তো আমরা একটু আগে কি অঙ্ক করে দেখলাম যে হ্যাঁ এইখান থেকেই শুরু হচ্ছিল। বোঝা গেল কেন কীরকম করে আসলো সব কিছু। এরপরে কি বলেছে, ডাব্লিউ ইকুয়ালস টু এম আর রূপ, ঠিক আছে। আমরা কি বললাম তোকে একটু আগেই, তোদেরকে কোথায় গেল, পিভি ইকুয়ালস টু কি এনআরটি। এন আর টি, তাই না? এবার এনটা কি ছিল, কি ছিল জিনিসটা, কি ছিল, মোল সংখ্যা। কনস্ট্যান্ট তো এখন না, এখন ওটা পি আর টি এর যখন রিলেশন বের করছিলাম তখন এই সমীকরণ থেকে আমি বাকি সবাইকে কনস্ট্যান্ট করছিলাম, তাই না? এখন এই সমীকরণে কনস্ট্যান্ট বলতে একজনই কনস্ট্যান্ট খালি, সেটা হচ্ছে আর, ঠিক আছে? সেটা হচ্ছে কি আর, আর সব সময় কনস্ট্যান্ট, আর সব গ্যাসের জন্য কনস্ট্যান্ট, ঠিক আছে? এবার কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মোল সংখ্যা এনটা, তাই তো? আচ্ছা, এবার কি বের করতে বলেছে, হ্যাঁ মোল সংখ্যা সমান সমান কি, একটু আগেই বললাম যে 5 কেজি তোর কি নিয়েছিলাম আমরা, 5 কেজি অক্সিজেনে কত মোল আছে, আমরা কি করেছিলাম তাহলে, এই 5 কেজিকে কত দিয়ে ভাগ করছিলাম, অক্সিজেন 1 মোল অক্সিজেনের ভর দিয়ে ভাগ করছিলাম, তাহলে আমরা হচ্ছে তোর কত মোল সেটা পেয়ে যাচ্ছিলাম, তাই না? এতটা ওজন বাই 1 মোলের ওজন, এতটা ওজন বাই 1 মোলের ওজন, তার মানে কটা এরকম মোল আছে সেটা বের হয়ে যাবে, মানে মোল সংখ্যা বের হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে মোল সংখ্যাটা কি হয়ে যাবে, আমাদের প্রদত্ত ভর যেটাকে আমরা ক্যাপিটাল ডাব্লিউ দিয়ে লিখি বাই কি 1 মোলের ভর, ঠিক আছে? সেটা হয়ে যাবে কি, মোলার মাস হচ্ছে 1 মোলের ভরকে আমরা এরকম এম দিয়ে লিখি, ক্যাপিটাল এম দিয়ে, বোঝা গেল? আর এখানে কি ছিল, এন এর বদলে আমরা কি লিখলাম, এই জিনিসটা লিখলাম, তাই না? আর এখানে আর ইন্টু টি, তাহলে পিভি ইকুয়ালস টু এন আর টি, সেটাই হয়ে গেল কি পিভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম আর টি। এটা এই সূত্রটারই আরেকটা রূপ হয়ে গেল। এনটাকে আমি কি করলাম, জাস্ট ভেঙে লিখলাম ওজন বাই ওজন হিসাবে, তাই না? এটাকে তোর যদি আয়তন দিয়ে দিত পরীক্ষা, ঠিক আছে, তাই আয়তনের ক্ষেত্রে কি করতি, এখানে তোর প্রদত্ত গ্যাসের আয়তন যদি দিয়ে দিত, প্রদত্ত গ্যাসের আয়তন বাই 1 মোল গ্যাসের আয়তন, তাই না? তো সেটা কত হয়ে যেত, 22.4, মানে ওই আয়তন বাই 22.4, তাই না? আচ্ছা, এবার কি বলেছে, পিভি ইকুয়ালস টু, এটাকে তো এই আকারে লিখে দিলাম, এরপরে এই আদর্শ সমীকরণের মাত্রিক বিশ্লেষণ করে আর এর, আচ্ছা এবার মাত্রা নির্ণয় করতে হবে, তাই না? মাত্রা নির্ণয় করতে হয় কীভাবে হয় বল, এই চ্যাপ্টারের শুরুতেই যেটা ছিল চাপের আমরা মাত্রা বের করেছিলাম, কি বলেছিলাম তখন, মাত্রা বের করতে গেলে
আমাদের সম্পর্ক জানতে হয়। সম্পর্ক তো আমরা দেখতেই পাচ্ছি এখানে, তাই না? কার আমাদের মাত্রা বের করতে হবে? আমরা আর এর, আমাদেরকে আর এর মাত্রাটা বের করতে হবে। তাহলে আর কে একদিকে রাখলাম, বাকি সবাইকে কি একদিকে করে দিলাম। এখানে কি চাপের মাত্রা কত হয়? চাপের মাত্রা মানে চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল। বল মানে এম এল টি টু দি পাওয়ার -2 বাই ক্ষেত্রফল মানে নিচে এল এর স্কোয়ার। এটা কি হয়ে গেল? পি এর জন্য এটা হয়ে গেল, তাই না? এর সঙ্গে কি হয়ে গেল? আয়তন। আয়তন মানে কি? এল এর কিউব। আয়তন তো একটা দৈর্ঘ্যের কিউব হয়, তাই না? আচ্ছা, আর নিচে কি পড়ে আছে? মোল সংখ্যা আর টেম্পারেচার। মোল সংখ্যা আর টেম্পারেচার এটা কি হয়ে যাচ্ছে? এটাও বেসিক কোয়ান্টিটি, ঠিক আছে? তাহলে এন এর আমাদের কি লিখি? মূল সংখ্যার আমাদের ওই মাত্রাটা আমাদের কি হয়? সেটাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে লিখি, ঠিক আছে? আর টেম্পারেচারটাও কি একটা বেসিক কোয়ান্টিটি, বোঝা গেল? এই কোয়ান্টিটিটাও আমরা কি দিয়ে লিখি? এই কোয়ান্টিটিটাকে আমরা কি দিয়ে লিখি? কে দিয়ে বা থিটা দিয়ে। তোর বই মনে হয় থিটা আছে, তাই না? থিটা আছে, তাহলে আমিও থিটা লিখলাম, বোঝা গেল? তাহলে মাত্রাটা কি হয়ে গেল? দেখ ফাইনালি এল স্কোয়ারের সঙ্গে কি হলো? এখানে দুটা এল আর উপরে দুটা এল কেটে গেল, তাহলে এখানে একটা এল পড়ে থাকলো। এই এল এর সঙ্গে এই এল গুণ হয়ে গেল, তাহলে কি হয়ে গেল? এম এল টু দি পাওয়ার 2, তাই না? টি টু দি পাওয়ার -2, আর নিচে কি পড়ে থাকলো? এন আর থিটা। আর মাত্রা সবসময় কি করতে হয়? থার্ড ব্র্যাকেটে লিখতে হয়, তাই তো? পরের লাইনে কি লিখলাম? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইন্টু এন টু দি পাওয়ার -1 থিটা টু দি পাওয়ার -1। এটাই হয়ে গেল কি আমাদের সার্বজনীন গ্যাস ধ্রুবক যে আর, তার মাত্রা, বোঝা গেল? এবার এই জিনিসটা দেখ, এই জিনিসটা দেখে চিনতে পারছিস? এই জিনিসটা দেখে চিনতে পারছিস না তোরা, তাই না? এটা কি চাপের না, এটা শক্তির। শক্তির কি ছিল? শক্তি মানে ছিল বল, মানে বল হচ্ছে ml টি টু দি পাওয়ার -2 ইন্টু কি? বল ইন্টু দৈর্ঘ্যের একটা ছিল, বল ইন্টু সরণ, তাই না? সরণ মানে তো দৈর্ঘ্য। তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 এটা বলের জন্য, আর সরণের জন্য কি? এল। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এই জিনিসটা কার হয়? কার মাত্রা হয়? এটা শক্তি বা কার্যের মাত্রা, তাই না? তাহলে এখানে দেখতে পাচ্ছি আর জিনিসটা কি? এটা হচ্ছে একটা শক্তি বা কার্য, তাই না? মানে মাত্রা শক্তি, এর মাত্রা হচ্ছে শক্তি বা কার্যের মাত্রা পার কি? পার মোল পার মানে টেম্পারেচার, মানে একক তোর হচ্ছে উষ্ণতা আর একক তোর মোল সংখ্যায়, পার মোল সংখ্যায় কতটা করে এনার্জি আছে, সেরকম জিনিস, সেই জিনিসটাই কি আমাদের কে বলে? আর মানে সর্বজনীন যে গ্যাস ধ্রুবক সেটা বলছে, তাই না? তাহলে সর্বজনীন গ্যাস ধ্রুবক আমাদেরকে কি বলছে? একটা শক্তির কথা বলছে। কতটা জায়গায় শক্তি? পার মোলে শক্তি, পার টেম্পারেচারে শক্তি। আচ্ছা, যাই হোক, তাহলে এর ইউনিটটা কি হবে? এটা যদি তোর, এটা কার মাত্রা ছিল? এখনই বললাম শক্তির মাত্রা, তাই না? তাহলে এখানে এর ইউনিটটা কি হয়ে যাবে? শক্তির ইউনিট। শক্তির ইউনিট কি? জুল। এসআই ইউনিট যদি লিখি জুল। আর এখানে কি? এখানে মোলকে আমরা কি লিখি? মোলই লিখি, পার মোল। আর এখানে টেম্পারেচারকে কি লিখি? পার কেলভিন। কেন পার কেলভিন লিখলাম? কেন ডিগ্রি সেন্টিগ্রেড লিখলাম না বল? কারণ আমরা যা করছি এখন সব এই বড়টিটাকে নিয়ে করছি, তাই না? বড়টিটা মানে সবসময় কেলভিনে, তাই তো? আচ্ছা, কোথায় গেল? হ্যাঁ, কতক্ষণ ক্লাস করবে না? কটা বাজে? হয়তো আর তোর 10 মিনিট। হ্যাঁ, ঠিক আছে। এবার কি বললাম আমাদের? এটা হয়ে গেল। এর সিজিএস ইউনিট বললে কি বলতে? শক্তির সিজিএস ইউনিট মানে আর, তাই না? আর মোল তো সব জায়গাতেই মোল, আর এখানে কেলভিনটাও সব জায়গাতেই কেলভিন, হ্যাঁ না? এরপরে দেখ কি বলেছে, এটা হয়ে গেল। কেলভিন কেলভিন কেলভিন। এবার একটা অঙ্ক দিয়েছে, একটা না দুটো অঙ্ক দিয়েছে মনে হয়, নাকি? আর এর ভ্যালু বের করতে হবে, এটাও একটা অঙ্ক, আর একটা এক্সারসাইজ দিয়েছে, দেখতে পাচ্ছিস বইয়ে? আচ্ছা, তারপরে কি আমি একটু দেখে নিই। হ্যাঁ, আর কি আছে এখানে? এক পেজ আছে আর ওখানে আরেক পেজ আছে না? হয়ে যাবে 10 মিনিটে।
অ্যাক্টিভনেস হচ্ছে টেম্পারেচার হ্যাঁ হ্যালো কি বলছে বুঝতে পারছি না রে কলা টিপে ধরেছে হ্যালো শোনা স্যার আচ্ছা আচ্ছা কিছু না হুম দেখ আমরা কি পড়লাম আদর্শ গ্যাসের সূত্র কি পিভি ইকুয়ালস টু বল এন আর আর টি তাই না এটা আদর্শ গ্যাসের সূত্র এবার এখান থেকে আমরা কি করছিলাম একটু আগে এখান থেকে আমরা মাত্রাটা বের করেছিলাম এবার এখান থেকে আর এর ভ্যালুটা বের করতে হবে একটু আগে আর এর মাত্রাটা যেভাবে বের করলাম এবার আবার এবার একটু বুদ্ধি করে ভ্যালুটা বের করব দেখ এটার জন্য কি করতে হবে কোথায় গেল হ্যাঁ এসটিপিতে আমরা জানি কি এসটিপিতে যে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে কত হয়ে যায় 1 মোলের আয়তন 22.4 এটা তো আমরা জানি ওই অ্যাভোগাড্রোর প্রকল্প এটাই ছিল তাই না তাহলে আমরা যদি এসটিপি নেই এসটিপিতে কি হয়ে যায় আয়তনটা কত হয়ে যায় ভলিউমের ভ্যালু সব গ্যাসের ক্ষেত্রে 22.4 লিটার 22.4 লিটার তাই না ঠিক আছে তাহলে এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন কি হয়ে যায় মোলার আয়তন 22.4 লিটার এটা আমরা জানি একটু আগেই পড়লাম ওই জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করব এসটিপি বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার মানে কি প্রেশার কত বল 76 সেন্টিমিটার পারস্তম্ভের যে প্রেশার সেটা তাই না আর এসটিপিতে কত হয়ে যায় আয়তন কত হয়ে যায় 1 মোলের ক্ষেত্রে যে কোনো গ্যাসের জন্য 22.4 লিটার তাই না 22.4 লিটার আর কত মোলের আয়তন এটা হয় 1 মোলের তাই না তাহলে মোল সংখ্যা কত এখানে 1 তাই তো আর আমরা কি বের করছি এখন আর তাহলে আরটাকে আরই রাখলাম আর এসটিপি মানে টেম্পারেচার কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন তাই না এখানে আমাদের বড়টি ছিল মানে কেলভিনেই নিতে হবে এখানে যদি তুই বলিস যে না এটা মানে তো আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড এটা 0 নিব তাহলে 0 ইকুয়ালস টু এই জিনিসটা হয়েছে মানে কোনো সেন্সই হচ্ছে না কথাটা 0 ইকুয়ালস টু কোনো সংখ্যা হতে পারে তাই না সেই জন্য এটাকে কিসে নিতে হবে সবসময় ক্যাপিটাল টি আছে জন্য এটাকে সবসময় আমরা কেলভিন ইউনিটেই নেব 273 কেলভিন তাই তো এই চ্যাপ্টারে মনে রাখবি যা অঙ্ক দেখ না কেন তোর সব কিছু কেলভিনেই করতে হবে শুধু চার্লসের সূত্রটা যখন বলবি ঠিক আছে মানে তখনও তো কেলভিনটা আবিষ্কারই হলো না কেলভিন স্কেলটা তাই না ওই জন্য তখন তোর একটু ভেঙে ভেঙে ওই ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে 1/273 ওইভাবে কষ্ট করে বলতে হবে বাকি সব সময় কি করবি কেলভিনে কনভার্ট করে করতে হবে যা যা করবি সব কিছুতেই তাহলে আর সমান সমান কত হচ্ছে বল এটা কেলভিন ছিল লিখে দিলাম কেলভিন আর সমান সমান এদিকে 76 সেন্টিমিটার 76 গুণ 22.4 তাই না এখানে ইউনিটগুলো লিখে দিলাম সেন্টিমিটার ইন্টু লিটার আর এখানে কি আসলো নিচে 22 এই 273টা নিচে চলে আসলো 273টা নিচে লিখে দিলাম এটার ইউনিট কি ছিল কেলভিন ইউনিটটা এখানে লিখে দিলাম তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাচ্ছে এই জিনিসটা বোঝা গেল হয়ে গেল এটাই আর এর ভ্যালু আর কিছু না এবার কি করতে হবে এবার তোর যেই ইউনিটে তোর চাবে সেই ইউনিটে বের করতে হবে কনভার্ট করে নিতে হবে তোর ধর এখানে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ আছে কারণ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ তোর যদি না বলে তুই নিউটন পার মিটার স্কোয়ারে বলতে চাস ঠিক আছে চাপটাকে তাহলে কি করতে হবে এই 76 মানে 1 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ মানে কত বল সেটা বের করবি কি হলো 1 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ মানে কত মানে নিউটন পার মিটার স্কোয়ার চাপ সেটা বের করবি মানে এই সেন্টিমিটারটাকে নিউটন পার মিটার স্কোয়ারে কনভার্ট করতে হবে তাই না তাহলেই হয়ে গেল সেটাই তাহলে কি চলে আসবে নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু লিটার বাই কেলভিন ওই ইউনিটে চলে আসবে এরকম করে ইউনিট চেঞ্জ করতে হবে ইউনিট চেঞ্জ করে করে আসবে যেমন এখানে কি কি করে দিয়েছে দেখি কোন ইউনিটে করেছে জুল পার মোল পার কেলভিনে করেছে ঠিক আছে এবার জুল পার মোল পার কেলভিনে যদি আমরা করি তাহলে কি করতে হবে মানে এসআই জুল তো এসআই ইউনিট তাই না তাহলে আমাদের লিটারকেও কি করতে হবে বল কনভার্ট করতে হবে নাকি হ্যাঁ না কি বললি কিছু না হ্যাঁ সবাইকে এসআই কনভার্ট করব আমি এই সেন্টিমিটারটাকে প্রথমে মিটারে করব
মানে কি কত দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ, ঠিক আছে। এখানে কি করব, লিটার আছে, লিটারটাকে কি করতে হবে বল, লিটার মানে কি ডেসিমিটার কিউব, ঠিক আছে। ওটাকে আমি কি করব, মিটার কিউব করব, ওই জন্য কত দিয়ে ভাগ করতে হবে, 10⁻³ দিয়ে ভাগ করতে হবে, তাই না, মানে 10⁻³ ভাগ করলাম, ঠিক আছে। আর এদিকে কিছু একটা ছাড়া পড়লো মনে হচ্ছে, কি ছাড়া পড়লো জানো, আরে কই গেল, দাঁড়া ইয়ে করি, আন্ডু করি। আচ্ছা, এখানে এটা মিটার ছিল আর এটা কি ছিল, এটা মিটার কিউব হলো, তাই না। আর নিচে কি 10⁵ হলো। এবার এখানে কি এই মিটার আর এই মিটার কিন্তু গুণ করে দিস না আবার, কেন গুণ করবি না, কারণ এই মিটারটা আমরা চাপের জন্য নিচ্ছিলাম। ছাড়তে এভাবে বললে না গুলিয়ে যাবে, মানে ভুল কিছু না, কিন্তু তোরা ভাবিস না যে ভুল হয়ে গেছে কিছু, ঠিকই আছে। এখানে যে 76 সেন্টিমিটার যেটা আমরা পারস্তম্ভের চাপ বলি, আমাদের এটা বলাটা একটা কনভেনশন। চাপের ইউনিট কি সেন্টিমিটার হয় কোনো দিন চাপের ইউনিট সেন্টিমিটার হয় না, তাই তো। সেন্টিমিটার একটা দৈর্ঘ্যের ইউনিট, ওটার সঙ্গে চাপের কোনো সম্পর্কই কিন্তু নেই। আমরা বলি যে বায়ুমণ্ডলের চাপ কি 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান, মানে ওই যে টরিসেলের পরীক্ষা পড়েছিলি, মানে কি দেখেছিলি যে এরকম করে যদি আমি একটা এখানে পাইপ রাখি উল্টে, তাহলে এই পারদটা কতটা উঠে থাকে, পারদটা 76 সেন্টিমিটার অবধি উঠে থাকে। তার মানে এই যে 76 সেন্টিমিটার পারস্তম্ভ নিচে যা চাপ দিচ্ছিল, এদিকে বায়ুমণ্ডলও তাই চাপ দিচ্ছিল, ওই জন্য এটা একটা স্টেবল জায়গায় বসেছিল। তো 76 সেন্টিমিটার যখন আমরা বলি পারস্তম্ভের চাপ, সেটা বলা মানে কি যে 76 সেন্টিমিটার পারস্তম্ভটা কতটা চাপ দিচ্ছে, সেই চাপটা। 76 সেন্টিমিটার পারস্তম্ভ কত চাপ দেবে বল, 76 মানে চাপ সমান সমান কি হয়, H⍴ × G, এটা জানিস তো, H⍴ এটা জানিস তো, জিটাকেই কোথাও কোথাও রো বলে, তাই না। তাহলে পারদের ক্ষেত্রে কত হয়, এইচ বা হাইট কত ওটা উঠলো 76 সেন্টিমিটার, আর ডি কত হয় পারদের ক্ষেত্রে 13.6 গ্রাম পার সিসি, নাকি গ্রাম পার সিসি। আর এখানে জি মানে কত, জি এর ভ্যালু বল, জি এর ভ্যালু হচ্ছে 9.8 কোথায় গেল রে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই মানে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ বলতে অ্যাকচুয়ালি এই জিনিসটা, ঠিক আছে। তো এখানে 76কে তুই যখন এই জিনিসটা লিখবি, তখনই তোর ইউনিটগুলো সব চেঞ্জ হয়ে যাবে, তাই না, ইউনিটগুলো চেঞ্জ হয়ে যাবে। এরকম করে তোর অনেক বড় ক্যালকুলেশন করে কি আসবে দেখ, ক্যালকুলেশন করে যেটা আসবে তোর সেটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আর এর ভ্যালু কত আসবে, 8.31 জুল পার মোল পার কি কেলভিন, ঠিক আছে। তোর কি এই জিনিসটা মুখস্থ করতে হবে, বোঝা গেল, কি মুখস্থ করতে হবে, আর এর ফাইনাল ভ্যালুটা কত আসলো সেটা মুখস্থ করতে হবে, আর কোন ইউনিটে আসলো সেটাও মুখস্থ করতে হবে কিন্তু, কারণ মানে ইউনিটটা আমি যেভাবে চেঞ্জ করব এখান থেকে, সেভাবেই তো এর ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে, তাই না। তাহলে জুল পার মোল পার কেলভিন ইউনিটে কত আসছে, এর ভ্যালু 8.31 গ্রাম পার মোল বাই, কি ওটা কি গ্রাম না, কি গ্রাম, জুল বলছি, কি যে করিস। আচ্ছা, এটা হয়ে গেল। এবার কি বলেছে, এবার একটা অঙ্ক বলেছে, পিভি ইকুয়ালস টু এনআরটি দিয়ে, পিভি ইকুয়ালস টু এনআরটি দিয়ে একটা অঙ্ক বলেছে, তাই না। পিভি ইকুয়ালস টু আরটি দিয়ে অঙ্ক করেছিলাম সকালবেলা, পিভি ইকুয়ালস টু কেটি দিয়ে, তাই না। এই অঙ্কটাও সেমভাবে করতে হবে। এই 10 মিনিট কি হয়ে গেল, না আরও 1 মিনিট আছে, 1 মিনিটে করে দিন তাড়াতাড়ি। 1 মিনিটে করাবো, আচ্ছা তা 1 মিনিটে হবে না, এই অঙ্কটা পরে করাচ্ছি, ঠিক আছে। এই জিনিসটা বাকি যা আছে ওগুলো 1 মিনিটে হয়ে যাবে, ওগুলো বলে দিচ্ছি। কথা বলতে বলতে 1 মিনিট হয়ে দেখ কি আছে এখানে, এটা হয়ে গেল, এটাও হয়ে গেল, কি হলো তোদের, আদর্শ গ্যাসের অণুগুলো আমরা কি দেখলাম, আদর্শ গ্যাসের অণুগুলো উচ্চ উষ্ণতা আর নিম্ন চাপে কি করে, বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস প্রায় একই রকম হয়ে যায়, তাই না।
এবার কেন হয় সেই জিনিসটা জানতে গেলে আমাদের এই গ্যাসীয় তত্ত্বের স্বীকার্যগুলো জানতে হবে। গ্যাসীয় তত্ত্বের স্বীকার্য মানে আমাদের আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিছু জিনিস আমাদের ধরে নেওয়া হয়, ঠিক আছে? সেই কি কি জিনিস ধরে নেওয়া হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, সেইগুলোই হচ্ছে কি স্বীকার্য। সেগুলোই হচ্ছে কি গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য। কি প্রথমটা কি বলেছে? সকল গ্যাসই অসংখ্য অণুর সমষ্টি। বুঝে গেল? জানিসই তোরা একই গ্যাসের অণুগুলি একই রকম হয়, তাই না? কিন্তু বিভিন্ন গ্যাসের অণুগুলি পরস্পর আলাদা হয়। মানে খুবই বেসিক জিনিস এগুলো, তাই তো? তারপর কি বলেছে? গ্যাসের অণুগুলি বিন্দুভর, পাত্রের তুলনায় এদের আয়তন নগণ্য। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। এই যে 2 নম্বর পয়েন্টটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। আমি কি ধরছি যে এখানে যে গ্যাস এর আয়তন আছে, এখানে গ্যাসের আয়তন মানে কি পাত্রের আয়তন। পাত্র জুড়ে তো গ্যাসটা ছড়িয়ে যাবে, তাই না? পাত্রের আয়তন মানে এখানে কি গ্যাসের আয়তন। কিন্তু গ্যাসের যে কণাগুলো আছে, অণুগুলো আছে, সেই অণুগুলোকে আমরা ইগনোর করছিলাম, ঠিক আছে? আমরা ধরছিলাম এগুলো এক একটা ছোট্ট ছোট্ট একদম পয়েন্ট, এগুলোর কোনো জায়গা জুড়েই নেই, তাই না? তাহলে গ্যাসের অণুর আয়তন কি ধরছিলাম আমরা? শূন্য ধরছিলাম। কিন্তু গ্যাসের কতটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে সেই আয়তনটা কি পাত্রের আয়তন। গ্যাসের অণুর আয়তন আর গ্যাসের আয়তন এই দুটো কিন্তু একদমই এক জিনিস নয়, দুটো একদমই আলাদা। অণুর আয়তন আমরা কত ধরছিলাম আদর্শ গ্যাসের ক্ষেত্রে? দেখ 0 ধরছিলাম, তাই না? কই গেল 2 নম্বর পয়েন্টটা? হ্যাঁ, আয়তন নগণ্য মানে প্রায় 0 ধরছিলাম, তাই তো? কিন্তু বাস্তবে তো এটা হয় না, কিছু না হলেও কিছু তো আছে, তাই না? ওই জন্যই এসবের জন্যই কিন্তু ডিফারটা করে, ওটা পরে পড়ছি আবার। যাই হোক, এখানে আগে বাকি স্বীকার্যগুলো দেখে নেই। গ্যাসের অণুগুলো কি হয়? সর্বদাই গতিশীল হয়। এদের গতি এলোমেলো, আর কি এদের বেগের মান 0 থেকে অসীম পর্যন্ত হতে পারে। মানে এর ভেতরে সবসময় গ্যাস অণুগুলো কি ছোটাছুটি করছে, পাত্রের দেওয়াল ধাক্কা মারছে, নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে, তাই না? এরকম করে ছোটাছুটি করছে। বোঝা গেল? এবার কি এই যে মানে কতটা স্পিডে ধাক্কা মারছে, অণুগুলো কতটা জোরে ছোটাছুটি করছে, সেটা হয়ে যাচ্ছে কি সেটা 0 থেকে অসীম পর্যন্ত হতে পারে। মানে কোনো একটা গ্যাস অণু ধর এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো একটা অণু খুব জোরে এদিকে চলে যাচ্ছে, কোনো একটা অণু খুব জোরে এদিকে চলেছে, মানে কে কোন দিকে যাবে কোনো ঠিক নেই। সবাই কি করবে? এদিকে ঘোরাফেরা করবে। ওই জন্যই তো এক জায়গায় থাকছে না, ছোটাছুটি করছে জন্যই তো গোটা পাত্রে ছড়িয়ে যাচ্ছে, তাই না? এমনি এমনি তো ছড়াচ্ছে না। কঠিন পদার্থ কি ছড়াচ্ছিল? ছড়াচ্ছে না। লিকুইড পদার্থ ছড়াচ্ছিল না, তাই না? এটা কি করছে? এক্সপ্যান্ড করে যাচ্ছে, যেদিকে পাচ্ছে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? তাহলে জিনিসগুলো ছোটাছুটি করছে জন্যই যাচ্ছে, তাই না? তাহলে 3 নাম্বারটা হয়ে গেল। এবার 4 নাম্বার স্বীকার্য কি বলেছে? যে গ্যাসের অণুগুলো সর্বদা নিজেদের মধ্যে ও পাত্রের সঙ্গে ধাক্কা খায়, যেটা বললাম একটু আগে। কিন্তু পাত্রের সর্বদা উষ্ণতা স্থির থাকলে একক আয়তনে অণুর সংখ্যা ও যে কোনো স্থানে অপরিবর্তিত থাকে। মানে এখানে যদি আমাদের টেম্পারেচারটা তোর স্থির থাকে, আমরা বলি টেম্পারেচারটা স্থির থাকলে কি হয়, এই টোটাল যে ধাক্কা মারে একটা মানে ওর যদি গড় আমরা একটা হিসাব করি যে কোথায় কতটা ধাক্কা মারছে, আমরা দেখছি যে একটা সেম টেম্পারেচারে সব জায়গায় সেম ধাক্কা মারছে গড়ে, ঠিক আছে? এবার টেম্পারেচার যখন আমরা বাড়াচ্ছি বা কমাচ্ছি তখন কি দেখতে পাচ্ছি? যে ধাক্কাগুলো আরও বেড়ে যাচ্ছে, ঠিক আছে? অথবা আমি যদি চাপ বাড়াচ্ছি, ধর চাপ একে কী করলাম, চেপে আমি ছোট করে দিলাম, এরকম চাপ দিয়ে ছোট্ট করে দিলাম, তাহলে কি হয়ে গেল? জায়গাটা আরও কম হয়ে গেল, কম জায়গাটা হয়ে গেল, তাহলে আরও তাড়াতাড়ি আরও বেশি করে ধাক্কা মারবে দেওয়ালে, তাই না? তাহলে চাপটা আরও বেড়ে যাবে, তাই তো? টেম্পারেচার বাড়ালে কি হচ্ছিল? টেম্পারেচার বাড়ালে এদের মধ্যে শক্তি চলে আসছিল। একটা টেম্পারেচার গরম করলে কি হবে? জল ফোটে, দেখিস না? ওরকম করে এদের গ্যাসের ক্ষেত্রেও কী হবে? এদের যে চলাফেরা করার স্পিডটা ছিল ওটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে আরও জোরে ধাক্কা মারছে দেওয়ালে, সেই জন্য চাপ কী হবে? বেড়ে যাবে, তাই তো? চুপ কর, কথা বলবি না, ফালতু কথা একদম। চলে যা না, তোর হলে। কোথায় গেল? হ্যাঁ, পাত্রের দুটি সংঘর্ষের মাঝের পথ, ঠিক আছে? দুটা যে হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, অণুদের মধ্যে যে সংঘর্ষ হচ্ছে তার মাঝের পথে সবসময় কি অণুটা সমবেগে যায়, ঠিক আছে? এটা একটা স্বীকার্য, এটা মুখস্থ করতে হবে। তারপর কি বলেছে? দুটি সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের পূর্বে ও পরে মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে। তো এই জিনিসটা একটা মানে রৈখিক ভরবেগ কি, এই জিনিসটা তোরা কেউ জানিস না, তাই না? তো এটা এখন জানার দরকার নেই, এই জিনিসটা এখন খালি তোদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে?
মুখস্থ করতে পারলে ভালো, আর না পারলেও ভালো, ঠিক আছে? কারণ এগুলো মেইন টপিক, মেইন জিনিসটা হচ্ছে এই 2 নাম্বারটা, এটা বলতে পারলে আর আরেকটা জিনিস এখানে আছে, আরেকটা পয়েন্ট বলতে পারলেই হয়ে যাবে। এটা এখন না মানে অতটা ইম্পর্টেন্ট নয়, সেটা বলবো পরে, বললাম পরে আছে। আচ্ছা, তারপরেরটা কি বলেছে? গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে কিংবা পাত্রের দেওয়ালের সঙ্গে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে না, অর্থাৎ সম্পূর্ণ শক্তি হলো গতিশক্তি। মানে এই যে কণাগুলো আছে, এটা যখন ছোটাছুটি করছে, আমি কি ধরছিলাম এদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ কিছু নেই, ঠিক আছে? সেই জন্য কি হচ্ছিল, কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, সেই জন্য কি হচ্ছিল, এরা নিজেদের মতো করে ঘোরাফেরা করছিল, কেউ বাধা দেওয়ার ছিল না, তাই না? কেউ ধাক্কাও দিচ্ছিল না, কেউ টানছিলও না, নিজেদের মতো ছোটাছুটি করছিল। বাট আমরা যখন আদর্শ গ্যাস নেব, কেসটা চেঞ্জ হয়ে যাবে। তখন আমরা দেখতে পারবো যে এদের মধ্যে একটু হলেও কি আছে, আকর্ষণ বিকর্ষণ এদের মধ্যে হচ্ছে, ঠিক আছে? সেই জন্য কি হয়ে যাবে, আদর্শ গ্যাসের সঙ্গে সেটা ডিফার করে যাবে। কারণ আদর্শ গ্যাসের শিকার যে আমরা কি ধরে নিয়েছি, এই লাস্টের পয়েন্টটা, সেটা হচ্ছে এদের নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল অনুভব করে না। সম্পূর্ণ শক্তিটাই ওই জন্য গতিশক্তি, মানে গতিকে কেউ বাধা দেওয়ার থাকে না। ওখানে যদি আকর্ষণ বিকর্ষণ কেউ করে নিত, তাহলে গতিশক্তিটা কমে যেত, তাই না? গতিশক্তিটা কমে যেত, আকর্ষণ বিকর্ষণ করলে স্পিডটা কমে যেত। ধর এদিকে কেউ ছুটে চলে যেতে যাচ্ছে, এদিকে আকর্ষণ করে এদিকে আটকে রাখতে যাচ্ছে, তাই না? তাহলে যত জোরে এদিকে চলে যেতে যাচ্ছিল, তত জোরে যেতে পারবে না, স্পিডটা কমে গেল। তার মানে স্পিডের জন্য যে শক্তিটা ছিল, গতিশক্তি, সেটাও কমে গেল, তাই না? তার বদলে কি একটা শক্তি চলে আসলো, আকর্ষণ করার জন্য একটা স্থিতি শক্তি চলে আসলো। বোঝা গেল? তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হয়, গোটা শক্তিটাই গতিশক্তি হয় না, কারণ তাদের মধ্যে একটু না একটু হলেও আকর্ষণ বিকর্ষণ আছে। কিন্তু আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি ধরে নিচ্ছিলাম, যে এদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, যা খুশি নিজেদের মতো করে ছোটাছুটি করছিল, ঠিক আছে? ওই জন্য এদের মধ্যে একটা ডিফার কিন্তু আমাদের করে যায় বাস্তব গ্যাস আর মধ্যে, আদর্শ গ্যাসের মধ্যে। কারণ আদর্শ গ্যাসে সব শক্তিটাই গতিশক্তি ধরা হয়। আচ্ছা, যাই হোক, ব্যাপন জিনিসটা কি তোরা জানিস? ব্যাপন হচ্ছে একটা প্রসেস। ওই যে ধূপকাঠি জ্বালালে, একটা জায়গায় ঘরে ধূপকাঠি জ্বালালে গোটা ঘরে কেন ছড়িয়ে যায়, এটা একটা ওখানে যেখানে ধূপকাঠি জ্বালাবি, ওখানে ওই ধূপকাঠি পুড়ে ওই গ্যাসটার পরিমাণ বেশি হয়ে যাবে, তাই না? আর তুই যেখানে থাকবি সেখানে ওই গ্যাসটা প্রায় নেই। তাহলে কি হবে, এই যে বেশি ঘনত্ব থেকে কি হবে, চারিদিকে ছোটাছুটি করতে করতে ফাঁকা জায়গায় ছড়িয়ে যাবে, তাই না? এটাই হচ্ছে ব্যাপন, মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে চলে গেল। কেন চলে যাচ্ছে, নিশ্চয়ই ছোটাছুটি করছে জেনেই চলে যাচ্ছে, নাহলে কেন যেত, তাই না? তাহলে ব্যাপন জিনিসটার থেকে আমরা কি এই জিনিসটার কিন্তু একটা প্রমাণ পেলাম যে গ্যাসের অণুগুলো ছোটাছুটি করে। স্বীকার্যগুলো কি এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো সব মুখস্থ করবি। তার মধ্যেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 2 নাম্বারটা আর 7 নাম্বার লাস্টেরটা। আচ্ছা, পরস্পর বিক্রিয়া করে না, এরকম যদি আমরা গ্যাস নেই, ঠিক আছে, তাহলে ওই গ্যাসগুলো কোন পদ্ধতিতে ছড়িয়ে পড়ে, ব্যাপন পদ্ধতিতে। বোঝা গেল? ওটাই বলেছে এখানে, যে ধর্মের জন্য 2 বা ততোধিক গ্যাস, হালকা ভারী যা খুশি তাই হোক, ঠিক আছে, বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মিশে যায় এবং সমসত্ব মিশ্রণ তৈরি করে, তাকেই ব্যাপন বলা হয়। সমসত্ব মিশ্রণ মানে কি, যে সব জায়গায় সেম, সমসত্ব মিশ্রণ মানে সব জায়গায় সেম কনসেন্ট্রেশন, ঠিক আছে? হয়ে গেল এটা। গ্যাসের ব্যাপনের কারণ কি বল, একটু আগেই বললাম, অণুগুলো ছোটাছুটি করছে বিশৃঙ্খলভাবে, সেই জন্যই ছড়িয়ে যাচ্ছিল, তাই না? ওটাই ব্যাপনের কারণ। এবার কি লাস্ট পেজে কি বলেছে, হ্যাঁ আচ্ছা, বিশৃঙ্খল গতির জন্য প্রবেশ করব, হ্যাঁ এটা তো বলে দিলাম। বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বের দিকে যায় ব্যাপন মানে, তাই না? এখানে ছোটাছুটি করতে করতে এদিকে সব দিকে ছোটাছুটি করে সব দিকে চলে যায়, বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে যায়, কোনো বাহ্যিক সাহায্য ছাড়াই। ধূপকাঠি যখন জ্বালাস, ফ্যান না চালালেও কিন্তু গন্ধটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তাই না? কারণ গ্যাসটা ছড়িয়ে যাচ্ছে নিজে স্বতঃস্ফূর্তভাবে। এবার গ্যাসের আয়তন ও চাপের ওপর প্রভাব, ঠিক আছে? গ্যাসের আয়তনের ওপর চাপের প্রভাব, আর কি বলেছে, গ্যাস অণুগুলির বেগের ও গ্যাসের চাপের ওপর উষ্ণতার প্রভাব বলেছে, আর এখানে কি চাপের প্রভাব বলেছে। যাই হোক, মানে যে আমরা পড়েছিলাম উচ্চ উষ্ণতার উচ্চ চাপ, ওই জিনিসটা কেন হচ্ছিল, উচ্চ উষ্ণতার নিম্ন চাপ, ওখানে কি হয়, আদর্শ গ্যাস বাস্তব গ্যাস প্রায় কাছাকাছি হয়, ওটা কেন হয় সেটাই আমরা এখন দেখব।
আমাদের তোর ইয়ের ক্ষেত্রে কি ছিল, ওই এর আগে যেটা পড়লাম কি জানো, স্বীকার্যগুলোই কী ছিল, যে এদের মধ্যে কোনো আয়তন ছিল না, তাই না? এদের এই পয়েন্টগুলোর কোনো আয়তন ছিল না। তাহলে এদের আয়তন না থাকলে এরা গোটা জায়গাটা জুড়েই ছোটাছুটি করতে পারতো, তাই না? কিন্তু যেহেতু এদেরকে যদি যোগ করিস, যোগ করে এক জায়গায় নিয়ে আসিস, কিছুটা না কিছুটা হলেও একটা আয়তন পাবি তুই, তাই না? তাহলে এদের এফেক্টিভ যে মানে খোলামেলা জায়গাটা যেটা ছিল সেটা কমে গেল কিছুটা, কারণ এদের নিজেদের অলরেডি কিছুটা আয়তন আছে অণুগুলোর। তাহলে ছোটাছুটি করার জায়গাটা কিন্তু কমে যাচ্ছে, তাই না? এবার কি হচ্ছে, তুই এখানে যদি চাপ দিয়ে এই জিনিসটাকে ছোট করে দিস আরও, তাহলে কি হয়ে গেল দেখ, এই যে এই ভলিউমটা কিন্তু তখন সিগনিফিকেন্ট হয়ে গেল। মানে এতটা জায়গার মধ্যে এইটুকু জায়গা তোর ইগনোর করে দিচ্ছিলি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু এটাকে যখন অনেক উচ্চ চাপ দিয়ে এটাকে একদম চেপে আরও ছোট্ট করে দিলি, তখন কিন্তু দেখ অনেকটা জায়গা জুড়ে তোর অণুগুলো আছে, মানে অণুগুলো তোর খোলামেলা জায়গার অনেকটা জায়গা দখল করে আছে। তো এখন কিন্তু একে ইগনোর করলে চলবে না। ওই জন্য উচ্চ চাপে কী হচ্ছে, যখন উচ্চ চাপ হয়ে যাচ্ছে তখন আমাদের ওই যে স্বীকার্য যেটা ছিল, যে এদের আয়তন মানে এদের কোনো আয়তন ছিল না, স্বীকার্যতে ছিল, সেই জিনিসটা কিন্তু ফেল হয়ে যাচ্ছে, তাই না? কারণ এদের যে ক্ষুদ্র আয়তন যেটা ছিল উচ্চ চাপে সেটাও সিগনিফিক্যান্ট একটা ভ্যালু হয়ে যাচ্ছে। সেই জন্য তখন আমরা তাকে ইগনোর করতে পারবো না। সেই জন্য চুপ না, কি পড়াচ্ছি কোনো ইয়ে আছে? অনামে কি ঘুমাচ্ছে, এটা কোনো কথা? তাহলে উচ্চ চাপে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই জিনিসটা এত বড় জায়গায় ছিল তখন এই জায়গাটাকে আমরা ইগনোর করে দিতে পারছিলাম, তাই না? কিন্তু যখন আমরা চাপ বাড়িয়ে এই জিনিসটাকে ছোট্ট করে দিলাম, তখন এটা এর তুলনায় একটা ভালোই জায়গা দখল করে আছে, তখন আর ইগনোর করতে পারছি না। ওই জন্য উচ্চ চাপে কী হয়ে যাচ্ছে, আদর্শ গ্যাসে আর হচ্ছে বাস্তব গ্যাসের মধ্যে ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে একটা। কেন? কারণ যেখানে এই জিনিসটাকে আমরা ইগনোর করে দিতে পারছিলাম আগে, এখন আমরা এটাকে ইগনোর করতে পারছি না উচ্চ চাপে। আর কি নিম্ন উচ্চ চাপ আর কি বলেছিলাম বল? উচ্চ চাপ আর নিম্ন তাপমাত্রা। তাহলে নিম্ন তাপমাত্রাতেও নিশ্চয়ই এরকম কিছু একটা হবে যেটার জন্য আমাদের আদর্শ গ্যাসের সঙ্গে ডিফার করবে। তো ওটা দেখি, ওটা কি, তাহলেই হয়ে গেল, তাই না? সেটা হচ্ছে দেখ, এই আন্তরাণবিক আকর্ষণ বল জনিত যেটা ছিল সেটা, ঠিক আছে? আমরা কি স্বীকার্যতে কি পড়েছিলাম, আদর্শ গ্যাসের ক্ষেত্রে এদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, তাই না? তাহলে এরা নিজেদের মতো ছোটাছুটি করতে পারছিল, কোনো সমস্যা নেই। এবার যখন আমরা বাস্তব গ্যাসের ক্ষেত্রে দেখব, ঠিক আছে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে যখন ওই উচ্চ উষ্ণতা আর উচ্চ চাপের ক্ষেত্রে উচ্চ চাপ আর নিম্ন উষ্ণতার ক্ষেত্রে দেখব, মানে এটা ছোট হয়ে যাবে চাপ দিলে, তাই না? এরকম ছোট হয়ে গেল। আচ্ছা, তখন কি হয়ে গেল, এরা এরকম চলে আসলো, তাই না? আরও কাছাকাছি চলে আসলো, আয়তনটা কমে যাচ্ছে তো চাপ দিলে, তাই না? তখন কি হচ্ছে, এই যে এরা ছোটাছুটি যে করছিল, এদের কেউ কাউকে টানাটানি করছিল না, ঠিক আছে? আকর্ষণ বিকর্ষণ কিচ্ছু ছিল না। বাট এখানে তোর যখন ইয়ে হচ্ছে, ওই কন্ডিশনটা চলে আসছে, তখন দেখ এই ধারে যারা আছে, এখানে দেখ মাঝখানে যারা আছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এও যতটা এদিকে টানছে, এর উল্টা দিকেরটাও ততটা টানছে, এও যতটা টানছে এদিকে উল্টা দিকেরটাও ততটা টানছে, তাহলে মাঝখানেগুলো সব ক্যান্সেল হয়ে গেলো, কোনো সমস্যা নেই। কিন্তু যেগুলো ধারে আছে, যখন ধারে আছে দেখ, এদেরকে খালি কিন্তু পেছনের থেকে টানছে, এদিক থেকে আর কেউ টানার নেই, তাই না? তো ধারেরগুলোর জন্য কি হয়ে যাচ্ছে, ধারেরগুলোর জন্য কিন্তু ওই যেটা মানে স্বতঃস্ফূর্তভাবে ঘোরাফেরা করার কথা ছিল সেগুলো পাচ্ছে না, কারণ ধারেরগুলোকে ভেতর থেকে টেনে রাখছে, তাই না? তাহলে এই জন্য এখানে ধারেরগুলোর জন্য কি হয়ে যাচ্ছে, ডিফার করে যাচ্ছে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস। বোঝা গেল? তাহলে দুটো জিনিসের জন্য ডিফার করলো। কি বললাম? একটা হচ্ছে এদের যে পয়েন্ট আমি ধরেছিলাম, এগুলোকে পয়েন্ট ধরেছিলাম, কোনো আয়তন নেই ধরেছিলাম, সেই আয়তনগুলো কিছুটা না কিছু হলেও একটা আয়তন ছিল আসলে, তাই না? সেটার জন্য ডিফার করে যাচ্ছে। আরেকটা কি, কোনো আকর্ষণ বিকর্ষণ দেখছিলাম হচ্ছিল না, কিন্তু যেগুলো দেখলাম আমাদের এখানে প্রান্তের দিকে আছে তাদেরকে ভেতরের থেকে কেউ টানছে, কিন্তু বাইরের থেকে কেউ টানছে না। সো এখানে হচ্ছে এদের যে খোলামেলাভাবে চলাফেরা করার কথা ছিল সেভাবে কিন্তু বাস্তব গ্যাসগুলো খোলামেলাভাবে চলাফেরা করতে পারছে না। এই দুটা কারণেই কি হয়, আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস কি হয়,
আলাদা হয়, আদর্শ গ্যাসের থেকে বাস্তব গ্যাসটা আলাদা হয়। বোঝা গেল? আর আরেকটা জিনিস কি বললাম যে উচ্চ চাপ আর নিম্ন উষ্ণতাতেই এটা কেন বেশি সিগনিফিক্যান্ট হয়, কারণ উচ্চ চাপে কি হয়ে যায় বললাম, ওই আয়তনের ব্যাপারটা, ধর এতটা জায়গায় এতটুকু আয়তন কোনো ব্যাপার ছিল না, কিন্তু উচ্চ চাপ দিয়ে এটাকে আমি একদম ছোট্ট করে দিলাম, তখন তো এই আয়তন এতটুকু জায়গার মধ্যে এটা সিগনিফিক্যান্ট হয়ে গেল, তাই না? ওই জন্য চাপটা বেড়ে গেলে আরও ওরা বেশি ডিফার করে যায়, আদর্শ গ্যাস আর তোর বাস্তব গ্যাস, এদের মধ্যে অনেক পার্থক্য তৈরি হয়ে যায়। মানে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসটা একদমই সূত্র ফলো করে না। বোঝা গেল? কি বললাম? উচ্চ চাপ আর নিম্ন উষ্ণতায়। ঠিক আছে, নিম্ন উষ্ণতার কথা কি এখানে বলেছে? দেখি চাপের উষ্ণতা, হ্যাঁ এই দেখ উষ্ণতার প্রভাবটাও বলেছে এখানে। কোনো বদ্ধ গ্যাসের উষ্ণতা যদি বৃদ্ধি করি, গ্যাস অণুর কি গতিশক্তি বৃদ্ধি পায়, ছোটাছুটি জোরে করে, তাই না? তাহলে কি হচ্ছে, গ্যাস অণুর গতি বৃদ্ধি পাওয়ার অর্থ মানে কি, ওই যে জোরে জোরে ধাক্কা দিচ্ছিল, বেশি সংখ্যক ধাক্কার সংখ্যাও বাড়ছিল আর ধাক্কার জোরটাও বাড়ছিল, ওই জন্য চাপটা বেড়ে যাচ্ছিল, তাই না? ফলে গ্যাসের ওই ধাক্কার পরিমাণ আর সংখ্যা বৃদ্ধি পায়, সেই জন্য চাপও বৃদ্ধি পায়, সেই জিনিসটা এখানে বলেছে। হয়ে গেল? আর তো কিছু নেই, চলে যা তাহলে। আর দেখবো কিছু আছে আচ্ছা, এই ম্যামেলটা হচ্ছে না। আমার বাবাকে ফোন করে নিজেও তো জল আনছিস, তো পিকচার এরা কি ইয়ে করে গেছে নাকি, লিক করে গেছে?